সেদিন দূর থেকে উদাসকে টলতে টলতে ডাক্তারের বাড়ির দিকে যেতে দেখে ভয়ে পালিয়ে এসেছিল বিমলা। আর সঙ্গে সঙ্গে তার গোপন মনের ক্ষীণ আশাটুকু উবে গিয়েছিল। সেই বিমলাকে আজ যেন চেনাই যায় না। কুমির সঙ্গে হাসাহাসি, ঝগড়া খুনসুটি করে যে মাঠে মাঠে ঘুরে বেড়াতো নির্ভয়ে, লাজ লজ্জা ভয় ডর জানতো না, তার মুখ চোখ দেখে নিভাননীয় শঙ্কিত হয়ে উঠলেন। গিরিজাপ্রসাদ ভাবলেন, কোনো একটা কঠিন অসুখ বাঁধিয়ে বসেনি তো? হ্যাঁ, অসুখ, তবে মনের অসুখ। ক্রমে ক্রমে টিয়ার বিয়ের দিনটা এগিয়ে এসেছে। একটার পর একটা খবর এসেছে। এমনকি গিরিন, টিয়া আর মোহনপুরের বউকে নিয়ে যেদিন বিয়ের বাজার করতে গেছে, সেদিনও একটা ক্ষীণ আশা পুষে রেখেছিল বিমলা। প্রতি মুহূর্তে তার মনে হয়েছে একটা অভাবনীয় কিছু ঘটে যাবে। হয়তো প্রভাকরের সঙ্গে আবার দেখা হবে তার। যদি সত্যি দেখা হয়, বারবার প্রভাকর তার কাছে এগিয়ে আসতে চেয়েছে, পদ্মর হাতে চিঠি পাঠিয়ে দেখা করতে চেয়েছে, কিন্তু অন্ধ অভিমানে প্রভাকরকে তার জীবন থেকে মুছে ফেলতে চেয়েছে বিমলা। তারপর হঠাৎ এক সময় ভুল বুঝতে পেরেছে সে। দু চোখ ঠেলে জল এসেছে তার। অনুশোচনায় দগ্ধ হয়েছে বিমলা। বুঝতে পেরেছে ভেতরে ভেতরে কখন তার সমস্ত বুক ব্যথায় ব্যর্থতায় নিঃস্ব হয়ে গেছে। বুঝতে পেরেছে প্রভাকরকে বাদ দিয়ে তার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। অধীর আবেগে তাই পদ্মর কাছে ছুটে গিয়েছিল বিমলা, কিন্তু পারল না। উদাসকে দেখে ভয় ফিরে এলো। ভাবলে একাই পালিয়ে গিয়ে দেখা করবে প্রভাকরের সঙ্গে, তারপর প্রভাকরের সঙ্গেই জীবনের পথে পাড়ি দেবে, সব দুর্নাম তুচ্ছ করে, বাবা মা ভাই বোন সকলকে মুছে ফেলে। কিন্তু পর মুহূর্তেই হতাশায় আতঙ্কে মুষড়ে পড়ল বিমলা। যদি প্রভাকর তাকে ফিরিয়ে দেয়, ঠিক যেভাবে একদিন প্রভাকরকে ও ফিরিয়ে দিয়েছে। সমস্ত ক্ষণ ওর মনের মধ্যে একটা বলতা গুনগুন করে, একটা অসহ্য জ্বালা, একটা চাপা ব্যথা গুমড়ে মরে। সকলেই লক্ষ্য করে। নিভাননী ভাবেন টিয়ার বিয়ে হয়ে যাচ্ছে বলেই হয়তো মেয়েটা এমন মুষড়ে পড়েছে। পাঁচজনে কি বলবে, কি ভাববে, তাই ভয়। গিরিজাপ্রসাদ ভাবেন বড় ছেলে যাদের যেতে বলেছে, বিমলাকেই পাঠিয়ে দেওয়া ভালো। সেখানে কেউ তাকে বারবার মনে পড়িয়ে দেবে না তার বিয়ের কথা। শহরে বাজারে এর চেয়ে অনেক বেশি বয়স অবধি তো বিয়ে হয় না। পড়াশোনা বন্ধু বান্ধব নিয়ে ভুলে থাকতে পারে তারা। মোহনপুরের বউ দেখে দূর থেকে, বিমলার জন্য একটু দুঃখও হয়। আহা, বেচারি, মুখ শুকিয়ে শুকিয়ে বেড়াচ্ছে। ছোট বোন টিয়া, তার সামনেও মুখ তুলে তাকাতে লজ্জা। অথচ বিমলার কি দোষ? বাপ মা যদি উঠে পড়ে বিয়ের জন্য না চেষ্টা করে, পণের টাকা না বের করতে চায়। প্রথম প্রথম মোহনপুরের বউ ভেবেছিল টিয়ার বিয়ে হয়ে যাচ্ছে, বিমলার বিয়ে হলো না, এই দুঃখই মেয়েটার চেহারা এমন হয়েছে। কিন্তু ক্রমশই যেন সন্দেহ ঘনীভূত হতে শুরু করলো। বাজার করতে যাওয়ার কথায় সেই যে গিরিনকে তাচ্ছিল্যের সঙ্গে জবাব দিয়েছিল বিমলা, তার থেকেই দুটি পরিবার ধীরে ধীরে আবার পরস্পর থেকে সরে গেছে। কেউ কাউকে সুখ দুঃখের কথাটুকুও বলে না, পরস্পর পরস্পরকে এড়িয়ে চলে। প্রথমটা তাই মোহনপুরের বউ প্রতিহিংসার আনন্দ উপভোগ করছিল। গিরিনকে শুনিয়ে শুনিয়ে বলেছিল, মেয়ে তেজ এবার কোথায় থাকে দেখি, টিয়ার বিয়ে হয়ে গেলে তো আর মুখ দেখাতে পারবে না। গিরিনও যেন খুশি হয়েছিল। খুশি হতে পারেনি শুধু টিয়া। এত ফুর্তি এত আনন্দের মধ্যেও ওর বুকের মধ্যে একটা কাঁটা খচখচ করেছে কেবল। তার বিয়েতে এত হইচই, আনন্দ হবে, অথচ বিমলা কমলা মুখ শুকিয়ে শুকিয়ে থাকবে, কাছে এসে বসবে না, হাসি গল্পে যোগ দেবে না, ঠাট্টা রসিকতা করবে না, ভাবতেও কষ্ট হয় টিয়ার। তাছাড়া জ্যাঠামশাই আর জেঠিমা দূরে দূরে থাকবে। বড়জোর টিয়া প্রণাম করতে গেলে একটা অস্ফুট আশীর্বাদ করবে, ভাবতেও পারে না টিয়া। ও শুধু মনে মনে ভাবে এমন কিছু ঘটে না যাতে আবার সকলে মিলেমিশে এক হয়ে যায়, ঠিক সেদিনের মতো যেদিন প্রভাকরের বাবা ওকে দেখতে এসেছিল। প্রভাকরের বাবা কথাটা মনের গোপনে উচ্চারণ করেই হেসে ফেলল টিয়া। শ্বশুর কথাটা সঙ্গে সঙ্গে মনে পড়তেই কৌতুকের হাসি দুলল ঠোঁটে। না, ও শব্দটা উচ্চারণ করতেও হাসি পায়, লজ্জা হয়। অথচ সত্যি, বিয়ের পর কি করে মেয়েরা বলে, নিজেরই বিস্ময় লাগে টিয়ার। তারপর হঠাৎ রেণুদির আর রাঙাবৌদির কথা মনে পড়ে যায়, ফিরুর কথা। এই রেণুদিদের আসতে বলে চিঠি দেবার কথা কি মনে আছে বাবার?
টিয়া ধীরে ধীরে এসে রান্নাঘরের দাওয়ায় মার কাছে চুপটি করে বসে রইল কিছুক্ষণ। মা রুটি বেলছে এক মনে। টিয়া ধীরে ধীরে বললে, মা, রেণু দিদির চিঠি দেবে না? হুম? কি যেন ভাবছিল মোহনপুরের বউ। হঠাৎ তন্ময়তা ভেঙে গেল। টিয়া আবার বললে। মোহনপুরের বউ প্রশ্নটা এড়িয়ে গেল। তার মনে তখন একটা রহস্য ঘুরপাক খাচ্ছে। বিমলা, বিমলার দিকে তাকালেই মোহনপুরের বউয়ের বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে ওঠে, একটা আতঙ্ক যেন। কয়েকদিন থেকেই বিমলাকে লক্ষ্য করছে মোহনপুরের বউ। আর দিনে দিনে সন্দেহ বাড়ছে। টিয়ার বিয়ে হয়ে যাচ্ছে শুধু এই কারণে এতখানি মুষড়ে পড়া কি সম্ভব, স্বাভাবিক? অনেক টুকরো টুকরো কথা, টুকরো টুকরো দৃশ্য মনে পড়ে যায় মোহনপুরের বইয়ের। কেমন একটা সন্দেহের প্রশ্ন সাপের মতো ফনা তুলে দাঁড়ায় চোখের সামনে। প্রভাকর এলেই বিমলা কমলা ছুটে যেত, হেসে হেসে গল্প করত। তারপর সে উদাসের কথা, কবে যেন বেড়াতে গিয়েছিল বিমলা প্রভাকরের জিপে। নেহাতি শহুরে মেয়ে, ভব্যতা জানে না পাড়া গায়ের, তাই এত মেলামেশা করে, ভাবত মোহনপুরের বউ। কিন্তু ক্রমে সন্দেহ হয়। আজকাল ঘর থেকেও বড় একটা বের হয় না বিমলা, চুপচাপ একা একা বসে থাকে। বাপ মার সঙ্গেও ভালো করে কথা বলে না, কিংবা কথা বলতে গেলেই অকারণে রেগে ওঠে। পাঁচিলের এপার থেকে লক্ষ্য করেছে মোহনপুরের বউ। গায়ে হলুদের আগের দিন পাড়াপড়শি অনেকে এসেছে, গল্পগুজব করে চলে গেছে তারা। এমনকি নিভাননীয় একবার এসে দু একটা কথা বলে গেছেন। মোহনপুরের বউ দেখল শুধু বিমলা আসেনি, তেমনি চুপচাপ বসে আছে দক্ষিণ দুয়ারির চৌকাঠে, মুখ থমথম করছে। হঠাৎ কি হলো? মোহনপুরের বউ রান্নাঘরের খুঁটি ধরে দাঁড়িয়ে পাঁচিলের ওপারে তাকিয়ে রইল কিছুক্ষণ বিমলার দিকে। তারপর হঠাৎ ডাকলে, বিমলা। ভাসুর শুনতে পাবে বলে ফিসফিস করে কথা বলে মোহনপুরের বউ। ছেলে মেয়েদের ধমক দিতেও বাধে, কিন্তু ক্ষণিকের জন্য সে কথা ভুলে গেল সে। জোর গলায় ডাকলে, বিমলা। বিমলা চমকে ফিরে তাকালো। মোহনপুরের বউ গম্ভীর গলায় বললে, শুনে যা। বিস্ময়ের বিভ্রান্ত চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল বিমলা, যেন কতদিন কতকাল কাকিমার কণ্ঠস্বর শোনেনি, ডাক শোনেনি। তাই প্রথমটা চমকে উঠেছিল। তারপর ধীর পায়ে উঠে এসে দাঁড়ালো সে মোহনপুরের বউয়ের সামনে। দ্রুত পায়ে রান্নাঘরের দাওয়া থেকে নেমে এসে বিমলার একখানা হাত ধরে টানতে টানতে নিজের ঘরটিতে তাকে নিয়ে গেল মোহনপুরের বউ। তারপর চাপা গলায় বললে, শোন। বিস্ময়ে চোখ তুলে তাকালো বিমলা। ও যেন কিছুই বুঝতে পারছে না। মোহনপুরের বউ বিমলার পিঠে হালকা করে একখানা হাত রাখলে, বললে, কি হয়েছে তোর, বল আমাকে। সঙ্গে সঙ্গে মোহনপুরের বউকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল বিমলা। কান্নায় ভেঙে পড়ে মোহনপুরের বউয়ের বুকের মধ্যে মুখ লুকোলো। কাঁদল, অনেকক্ষণ ধরে কাঁদল বিমলা। তার মাথাটা তুলে ধরল মোহনপুরের বউ। ধীরে ধীরে বললে, বোকা মেয়ে। মোহনপুরের বউয়ের মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। হ্যাঁ রে, তুই না শহুরে মেয়ে, শহরে বাজারে মানুষ হয়েছিস, এ কথাটা তুই মুখ ফুটে বলতে পারলি না? বিমলা কোনো কথা বললে না। মোহনপুরের বউকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদল শুধু। সমস্ত বাড়িটা হঠাৎ যেন নিশ্চুপ হয়ে গেল। এত উল্লাস, হইচই, আনন্দ যেন মুহূর্তে শ্মশান হয়ে গেছে। নিভাননী হতাশায় সুরে বললেন, তা হয় না মোহনপুরের বউ, তা হয় না। টিয়ার কথাটা তুমি ভেবে দেখো। সংসারের অসহ্য জ্বালা যন্ত্রণার মধ্যে কাজ আর কাজের অবিরাম চাকায় নিজেকে নিঃশেষে বিলিয়ে দিয়ে যে মানুষটা সোজা হয়ে দাঁড়াতে ভুলে গেছে, স্বামীকে, ভাসুরকে, বড় যাকে, যে শুধু ভয় পেতে শিখেছে, কোনোদিন সাহস করে মুখ তুলে একটা কথাও বলতে পারেনি, সেই মোহনপুরের বউ আজ যেন মানুষ বদলে গেছে। যেন তার ইচ্ছা অনিচ্ছার উপর আর কারো কথা খাটে না, তার কথাই শেষ কথা। অদ্ভুত কঠিন স্বরে মোহনপুরের বউ বললে, আজই বড়ঠাকুরকে যেতে বলুন টিয়ার বাবার সঙ্গে। ঘরের মতো গিরিজাপ্রসাদ আছেন, গলার স্বর শুনতে পাবেন। তবু গলার স্বর নামালো না মোহনপুরের বউ। গিরিজাপ্রসাদ বেরিয়ে এলেন চটি টানতে টানতে। মোহনপুরের বউ ঘোমটা টেনে দিল ঈষৎ, তবু দাঁড়িয়ে রইল, সরে গেল না। গিরিজাপ্রসাদও যেন সম্পর্ক ভুলে গেছেন। অরুণয়ের কণ্ঠে বলে উঠলেন, না না বৌমা, তা হয় না। একটু থেমে বললেন, তাছাড়া তাছাড়া অত টাকায় যে আমার নেই।
আমার কিছু নেই মোহনপুরের বউ, আমার কিছু নেই। যা ছিল সব ফুরিয়ে গেছে এ মাসে। তোমাদের মুখ ফুটে বলতে পারিনি আমার। মোহনপুরের বউ ঘোমটার আড়াল থেকে বললে, টাকাটাই বড় হলো। আপনাদের সম্পত্তি খেয়ে পরেই তো এতদিন চালিয়েছি। কপালে থাকলে। নিবারণী দেখলেন ঘোমটার ভেতর থেকে কয়েক ফোঁটা জল টপটপ করে মোহনপুরের বউয়ের পায়ের কাছে পড়ল। সেদিকে তাকিয়ে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইলেন গিরিজাপ্রসাদ। তারপর ধীরে ধীরে বললেন, তা হয় না বৌমা, তা হয় না। বারবার বাধা দিতে চাইলেন গিরিজাপ্রসাদ নিভাননী। গিরিন বোঝাবার চেষ্টা করল, কিন্তু মোহনপুরের বউ অনড়। এমন দৃঢ়তা বুঝি মোহনপুরের বউয়ের মধ্যে দেখেনি গিরিন। মোহনপুরের বউ গিরিনকেও এসে বললে, ভাববার সময় নেই আর। বড়ঠাকুরকে নিয়ে চলে যাওয়া আজই। একটা দিনও হাতে নেই আর। কালই গায়ে হলুদ এসে পড়বে। গিরিন প্রতিবাদ করার জন্য কিন্তু কিন্তু করল। এমন মূর্খতার কোনো অর্থই খুঁজে পায় না সে। প্রেম ভালোবাসার মতো তুচ্ছ ব্যাপারের জন্য এত হইচই করার কোনো কারণই খুঁজে পায় না সে। দুদিন সময় দিলেই তো সব মুছে যাবে মন থেকে। এমন তো কতই হয়। তাছাড়া এতগুলো টাকা পণ দেওয়া হয়েছে, গিরিজাপ্রসাদের কাছ থেকে ফিরে পাবেন কি? টিয়ার বিয়ে দিতে হবে না? গিরিন ধীরে ধীরে বললে, কি ছেলে মানুষই করছো? ক্রুদ্ধ দুটি চোখ চকিতে আগুনের হলকার মতো গিরিনের সর্বশরীরে উত্তাপ ছড়িয়ে দিয়ে সরে গেল। দৃঢ় স্পষ্ট গলায় মোহনপুরের বউ বললে, ছেলে মানুষই? তারপর চিবিয়ে চিবিয়ে এক একটি শব্দ উচ্চারণ করলো যেন। বললে, সারা জীবন ধরে তোমাদের কথাই শুনে এসেছি, আজ আমার কথাই তোমাদের শুনতে হবে। এমনভাবে বললে গিরিন প্রতিবাদ করার সাহস পেল না। মোহনপুরের বইয়ের এই পরিচয় কোনো দিন বুঝি জানতে চায়নি সে। স্বামীকে কথা কটা বলেই তার সামনে থেকে সরে এলো মোহনপুরের বউ। এসে দেখলে রান্নাঘরের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে টিয়া। উদাস উদ্ভ্রান্ত চোখে হারিয়ে যাওয়া দিগন্তের দিকে তাকিয়ে আছে, কিংবা কোনো দিকেই হয়তো তাকিয়ে নেই। থমথম করছে তার মুখ, আসন্ন বর্ষণের থমকে থাকা মেঘের মতো। মোহনপুরের বউ তার দিকে এক পলক তাকিয়েই তাকে পাশ কাটিয়ে চলে গেল রান্নাঘরের মধ্যে। কোনো কথা বললে না টিয়াকে, কোনো সান্ত্বনা নয়। সমস্ত ব্যাপারটা টিয়ার চোখের সামনে ঘটে গেল। ছাড়া ছাড়া কথা, টুকরো টুকরো দৃশ্য, মা বাবা, প্রতিবাদ, সবই কানে এলো টিয়ার। কয়েক মুহূর্তের মধ্যে স্বপ্নের স্বর্গ থেকে হঠাৎ নেমে আসতে হলো টিয়াকে। এমন যে হবে, এমন যে হতে পারে, ভাবতেও পারেনি টিয়া। সমস্ত বুক নিংড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। চোখ ঠেলে জল এলো তার মার বিরুদ্ধে তীব্র অভিমানে। সমস্ত ব্যাপারটা টিয়াকে নিয়েই। টিয়ার জীবন, তার ভবিষ্যৎ জড়িয়ে আছে যে ঘটনার সঙ্গে। সে স্বপ্নের মধ্যে ডুব দিয়ে এতগুলো দিন কেটে গেছে, হঠাৎ যেন তা থেকে টিয়াকে ছুঁড়ে ফেলে দিয়েছে মোহনপুরের বউ। এ কটা দিন বাবা মা, জ্যাঠামশাই জেঠিমা সকলেই যে যা বলেছে, যে যা করেছে, সবই টিয়াকে ঘিরে। প্রতিটি কথায় আর কাজে টিয়ার দিকে স্নেহের চোখে তাকিয়েছে সকলে। আর এই মুহূর্তে সে যেন কেউ নয়। তার কথা কেউই ভাবছে না, কেউ কিছু বলছে না। অপরিচিত বাইরের মানুষের মতো একা একা দাঁড়িয়ে আছে সে। কেউ তার দিকে ফিরেও দেখছে না। বুকের মধ্যে একটা উদ্দাম ঝড় চেপে রেখে অপেক্ষা করল টিয়া। কেউ হয়তো কিছু বলবে, মা সান্ত্বনা দেবে। না, কেউ কিছু বলল না। টিয়ার চোখের সামনে দিয়ে গিরিজাপ্রসাদ বেরিয়ে গেলেন গিরিনকে সঙ্গে নিয়ে। বিকেলের ট্রেন ক্ষীণ সুরের বাঁশি বাজিয়ে এলো, চলে গেল। আর গভীর অভিমানে নিজের বিছানাটিতে এসে লুটিয়ে পড়ল টিয়া। পড়ে পড়ে কাঁদলে অনেকক্ষণ, অনেকক্ষণ। তারপর কখন যেন তন্দ্রার মতো এসেছিল, ঘুমে চোখ জড়িয়ে এসেছিল। হঠাৎ পিঠের উপর একখানা ভারী নরম হাতের স্পর্শ চোখ মেলে চাইল টিয়া। অন্ধকার ঘর, বিশুকে দেখা যাচ্ছে না, ভাই বোনদের কাউকে দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার, গভীর অন্ধকার। তবু ভারী আর নরম হাতখানার স্পর্শে দুচোখ ছাপিয়ে জল এলো টিয়া। টিয়া, মা ডাকলে চাপা গলায়। সাড়া দিল না টিয়া। নিঃশ্বাস বন্ধ করে পড়ে রইল। অসহ্য, অসহ্য লাগছে মার এই স্নেহের সান্ত্বনার স্পর্শ। মার গোলগাল মুখখানা টিয়ার মাথার কাছে এগিয়ে এলো। স্পষ্ট বুঝতে পারল ও। টিয়ার গালের উপর মার গাল ভিজে ভিজে ঠেকল। মা কি কাঁদছে? টিয়া, আবার ডাকলে মোহনপুরের বউ। ধীরে ধীরে বললে,
তোর আমি অনেক অনেক ভালো বিয়ে দেব টিয়া, এর চেয়ে অনেক ভালো পাত্রে। একটুক্ষণ চুপ করে রইল মোহনপুরের বউ। আবার বললে, তুই তুই এখানে সুখী হতে পারতিস না টিয়া, পারতিস না। বলি আবেগের সঙ্গে টিয়াকে বুকে জড়িয়ে ধরতে চাইল মোহনপুরের বউ। টিয়ার গালের উপর নিজের মুখটা চেপে ধরল। ঝরঝর করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল টিয়ার গালে। সঙ্গে সঙ্গে ডুকরে কেঁদে উঠে টিয়া মাকে জড়িয়ে ধরল। মা, তুমি কাঁদছো, তুমি কাঁদছো। কান্নার স্বর মুছে মুছে হাসি হানবার চেষ্টা করলে টিয়া। দেখো, আমি কাঁদিনি, দেখো তুমি, আমি কাঁদিনি। পরের দিন সকালেই ফিরে এলেন গিরিজাপ্রসাদ, ফিরে এলো গিরিন। আর তাদের মুখের দিকে তাকিয়ে মোহনপুরের বইয়ের আতঙ্ক কেটে গেল। গিরিন হাসল মোহনপুরের বইয়ের দিকে চোখ পড়তেই। বললে, বুড়োর কাছে টাকাই সব, কোন মেয়ের বিয়ে তা নিয়ে মাথা ব্যথা নেই। মোহনপুরের বউ কাছে এসে ফিসফিস করে বললে, প্রভাকর ছিল? হ্যাঁ, আর সেই জন্যই তো বেশি বেগ পেতে হলো না বুড়োকে বোঝাতে, বলে হেসে উঠল গিরিন আর মোহনপুরের বউ। কিন্তু গিরিজাপ্রসাদ আর নিভাননের মুখ থেকে হাসি উবে গেছে। এই বিয়েতে তারা খুশি হয়েছেন কি না বোঝা দায়। আর টিয়া, তার ম্লান বিষণ্ণ মুখের ওপর থেকে ব্যথার ছাপটা কিছুতেই সরে যাচ্ছে না। কুমির মতো, কমলার মতো হেসে খেলে বেড়াতে পারছে না। একটা ভার যেন এখনো চেপে আছে তার বুকের ওপর। একে একে গ্রামের সকলেই শুনল। গা শুদ্ধ সকলের মুখেই ওই এক আলোচনা। এমন মজার ব্যাপার বুঝি কখনো ঘটেনি, কখনো শোনেনি তারা। পরের দিন সকাল থেকেই দলে দলে লোক আসতে শুরু করলো। পাঁজা বউ, গুপ্তদের মেয়েরা, অট্টামা, সকলেই বিস্মিত হয়েছে খবর শুনে। বিশ্বাস করতে ইচ্ছে হয়নি। পাঁজা বউ এসে ফিসফিস করে বলেছে, হ্যাঁ রে মোহনপুরের বউ, কি শুনছি, বড় যা পাত্র ভাঙিয়ে নিল বিয়ের ক্ষণে। মোহনপুরের বউ হেসেছে, ভাঙিয়ে নেবে কেন, কি যা তা বলছো। অট্টামা এসেছে লাঠি ঠুকঠুক করে। লাঠিতে ভর দিয়ে কুজিয়ে কুজিয়ে হেঁটে এসে ডাক দিয়েছে, কইল মনপুরের বউ, কোথাও গেলিলো। বলি একমুখ হাসি হেসেছে মোহনপুরের বউকে দেখে। লাঠি তুলে মাড়ি বের করে হাসতে হাসতে বলেছে, খেটে খেটে শুকিয়ে মলি মনপুরের বউ, তবু বুক আছে তোর অনেক বড়, এমনি চওড়া বুক। দুহাত হাত প্রসারিত করে মোহনপুরের বউয়ের হৃদয় কতখানি বড় দেখিয়েছে অট্টামা। তারপর হাসতে হাসতে ছড়া কেটেছে, কালে কালে কত কাল, ছাতু বীজে এত ঝাল, ওই বিমলি ওইটুকুন মেয়ে, তার পেটে পেটে এত। মোহনপুরের বউ দ্রুত পায়ে নেমে এসেছে উঠোনে, চাপা গলায় বলেছে, আহ, শুনতে পাবে, ওসব বলো না, কি বলতে কি হয় শেষে। অট্টামা দাঁড়িয়ে দাঁড়িয়ে তবু হেসেছে আর ছড়া কেটেছে। তা দেখে কাছে আসতে অস্বস্তি বোধ করেছে টিয়া। কি জানি কি বলে বসে অট্টামা, তাই ঘরের কোণে বসে বসে একা একাই সারাটা দুপুর কাটিয়ে দিয়েছে টিয়া। এক একবার শাঁখ বেজে উঠেছে, কেউ রসিকতা করেছে বিমলাকে, ঝগড়া বেঁধেছে মনীষদের মধ্যে, সব কানে এসেছে টিয়ার। কিন্তু এত ফুর্তি, এত আনন্দের মধ্যে গিয়ে দাঁড়াতে ইচ্ছে হয়নি। কেমন একটা লজ্জা লজ্জা ভাব, অস্বস্তি, হতাশার ছায়াটুকুও মুছে ফেলতে চেষ্টা করেছে। বারবার মার কথাটা মনে পড়েছে, তুই ওখানে বিয়ে হলেই সুখী হতিস না টিয়া, এর চেয়ে অনেক অনেক ভালো পাত্রে বিয়ে দেব তোর আমি। এক একবার মার কথাটা সরল মনে বিশ্বাস করতে ইচ্ছে হয়েছে তার। আর তার মধ্যেই নতুন করে স্বপ্ন দেখতে চেয়েছে। এক একবার শুধু ওর ইচ্ছে হয়েছে বিমলার কাছে গিয়ে দাঁড়াতে। পাড়ার বৌঝিরা এসেছে, জেঠিমা বিমলাকে সাজাবার ব্যবস্থা করছে, ওর সামনে দিয়েই ছুটতে ছুটতে চন্দনের রেকাবিটা নিয়ে গেল কমি। ধীরে ধীরে বারান্দায় বেরিয়ে এলো টিয়া। দেখলে উঠোনে বসে বসে দুখানা পিঁড়িতে আলপনা আঁকছে মা। ধীর পায়ে মার কাছে এগিয়ে গেল টিয়া। মোহনপুরে বউ মুখ তুলে তাকালে, তারপর আলপনা আঁকতে আঁকতে বললে, বস। টিয়া বসলো। তারপর আস্তে আস্তে বললে, আমি দিয়ে দেব মা আলপনা। মা তাকালো আবার, দিবি, দে, আমি তাহলে। ছাদনাতলায় ব্যবস্থা করতে চলে গেল মোহনপুরের বউ। পিঁড়ি দুটোই সুন্দর করে আলপনা আঁকলে টিয়া। মুগ্ধ চোখে নিজেই তাকিয়ে দেখলে বিমলাকে সাজানো হচ্ছে বোধহয়। হাসাহাসি চিৎকার ভেসে আসছে ওদিকের ঘর থেকে। টিয়ার ভীষণ ইচ্ছে হচ্ছে একবার গিয়ে দেখে আসে বিমলাকে, কেমন মানিয়েছে তাকে। শেষ পর্যন্ত আর দূরে সরে থাকতে পারল না ও। নিজের ঘরটিতে এসে টিনের সুটকেসটা খুললে,
একরাশ ভাঙা পুতুল, একটা কৌটোতে ঝিনুক যেটা দিয়ে জ্যাঠামশাইয়ের পিঠের ঘামাচি গেলে দিয়েছিল, লাল নীল সুতো, আরও কত কি। খুঁজে খুঁজে একটা কাগজের মোড়ক বের করে টিয়া খুঁটে বেঁধে রাখলে। তারপর ছাতনাতলায় এসে দাঁড়ালো। মা গোবর জলে ছিটে দিচ্ছে আবার। কি সুন্দর ছিমছাম পরিষ্কার দেখাচ্ছে জায়গাটা। বাড়িতে কারা যেন এসেছে। কয়েকটা কার বাইরের আলো এখনো জ্বালা হয়নি। দুটো ক্রাচে ভর দিয়ে পায়চারি করছে অবিনাশ ডাক্তার, আর মনীষদের কি যেন হুকুম দিচ্ছে। যে আসছে যাচ্ছে একবার করে তাকাচ্ছে টিয়ার দিকে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। ওরা কি ভাবছে? টিয়ার খুব কষ্ট, খুব দুঃখ? না, মোটেই না। হেই তো আমি হাসছি, টিয়া নিজের মনেই ভাবলে। মা বলেছে এখানে বিয়ে হলে তুই সুখী হতিস না টিয়া। মা বলেছে এর চেয়ে অনেক ভালো পাত্রে তোর বিয়ে দেব আমি। স্মরণ মনে বিশ্বাস করেছে টিয়া, ওর নিশ্চয়ই আরও অনেক ভালো বিয়ে হবে, অনেক বেশি সুখী হবে ও। মা বলেছে যে। ধীরে ধীরে বিমলাদের ঘরখানার দিকে পা বাড়ালো টিয়া। জেঠিমা দেখতে পেয়ে ছুটে এলো। টিয়ার পিঠে হাত দিয়ে নিয়ে গিয়ে বসালো বিমলার কাছে। বিমলি একা আছে, তুই বস তো মা একটু। টিয়া বেশ বুঝতে পারলে জেঠিমা তাকে আদর করতে চাইছে, ভালোবাসতে চাইছে। সেই প্রথম যেদিন ওরা এখানে এসেছিল টিয়াদের বাড়িতে, ঠিক সেই দিনের মতো। বাইরে হট্টগোল, সকলেই সেখানে জটলা পাকিয়েছে। বিমলা স্নান করে এসে কোণে বউটি হয়ে একা হয়ে বসে আছে একখানা ডুরে শাড়ি পরে। এখনই হয়তো জেঠিমা এসে সাজাতে শুরু করবে। টিয়া চুপচাপ অপেক্ষা করলে। না, বিমলা চোখ তুলে ওর দিকে তাকাতে পারছে না, কথা বলতে পারছে না। চুপচাপ বসে থাকতে থাকতে টিয়া হঠাৎ কাঁপা কাঁপা গলায় ডাকলে, বিমলাদি। বিমলা মুখ নিচু করে অস্ফুটে সাড়া দিল। টিয়া হাসবার চেষ্টা করলে, বললে, তোমাকে একটা জিনিস দেব, নেবে বিমলাদি? কি? বিমলা এবার মুখ তুলে তাকালো, হাসলো। টিয়া খুঁট থেকে কাগজে মোড়কটা বের করলে, মোড়ক থেকে সোনার টিকলিটা। তারপর হাসি হাসি মুখে বিমলা সিঁথিতে পরিয়ে দিলে। আর তার হাসি হাসি মুখের দিকে বিস্ময়ের চোখে তাকিয়ে রইল বিমলা। পর মুহূর্তেই বিমলার চোখের কোণ বেয়েও দুফোঁটা জল ঝরে পড়ল। টিয়া তখনও হাসি হাসি মুখে বলছে, টিকলিটাই তোমাকে কি সুন্দর মানিয়েছে বিমলাদি, কি সুন্দর মানিয়েছে। বিয়ের পরদিন সকালে বরকনে বিদায় নিতে টিয়ার সমস্ত বুকটা খা খা করে উঠল। ঠিক যেই রেণুদি, রাঙা বৌদি ফিরু চলে যাবার দিনও এমনি বুকের ভেতরটা কেমন কেমন করে উঠেছিল। কিংবা ঠিক সে ধরনের নয়, এ যেন অন্য আরেক ধরনের কষ্ট। অথচ বিয়ের দিনটা কেমন এক স্বপ্নের মতো কেটে গেছে। সমস্ত মন সারাটা দিন ধরে আচ্ছন্ন হয়েছিল। দুবাড়ির মাঝখানে গোবর জল নিকানো তকতকে পরিচ্ছন্ন উঠোনটা রোদে শুকিয়ে হালকা সবুজ আভা ফুটেছে। তার উপর আলপনার রেখাগুলো ক্রমশ খড়ির মতো সাদা হয়ে ফুটে উঠেছে। চারিদিকে চারটি কঞ্চি পুঁতে ছাতনাতলা তৈরি হয়েছে। মা, জেঠিমা, পাড়ার সবাই ব্যস্ত হয়ে ঘোরাঘুরি করছে। টিয়া একসময় দেখলে নতুন কেনা পাথরের শিলটা এনে মা রাখলো একপাশে। বর এসে দাঁড়াবে ওর উপর, হাত বাঁধতে হবে না। টিয়া তখন কাছে পিঠে কোথাও থাকবে না। কেউ যদি ঠাট্টা করে ওকেই বলে বসে গলার হাত দিয়ে বরের হাত দুটো বাঁধতে। কি লজ্জা, কি লজ্জা! নিজের মনে লজ্জিত হয়ে পড়ল টিয়া। তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে মা আর জেঠিমাকে। হঠাৎ এক সময় ক্ষণিকের জন্য টুকরো টুকরো দু একটা স্বপ্ন ভেসে আছে চোখের সামনে। যেন টিয়ার নিজেরই বিয়ে হচ্ছে, হবে একদিন। মা বলেছে আরও অনেক ভালো পাত্রে। কনের বেশে নিজেকে কেমন দেখাবে ভাবতে চেষ্টা করে টিয়া। গালে কপালে চন্দনের ফোঁটা, মাথায় লাল চেরির ঘোমটা। বাবা বুঝি টিয়ার হাতখানা নিজের হাতে নিয়ে কন্যা সম্প্রদানের মন্ত্র পড়ছে। ভাবতে ভাবতে তীব্র একটা আনন্দের পুলকে সারা শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে টিয়ার। পরক্ষণেই তন্ময়তা ভেঙে যায়। স্বপ্ন, স্বপ্ন দেখছিল টিয়া। একটা হতাশার দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার বুক নিংড়ে। কিন্তু ব্যথাটুকুও মুছে যায় ক্রমে ক্রমে। সন্ধ্যা হয়ে আসার সঙ্গে সঙ্গে চতুর্দিকে কারবাইরের হ্যাজাকের আলো জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে টিয়ার মনেও এক অদ্ভুত উত্তেজনা, একটা নেশা যেন চেপে বসে। তারপর একটা স্বপ্নের ঘোরেই যেন কেটে গেছে রাতটা। কখন সবাই উলু দিয়ে উঠেছে, শাঁখ বাজাতে ডেকেছে মা। কুমি ফু দিয়ে দিয়ে শাঁখ বাজাতে পারেনি।
আর দূর থেকে তা দেখতে পেয়ে টিয়া ছুটে এসে তার হাত থেকে শাঁখটা কেড়ে নিয়ে জোরে জোরে বাজিয়েছে। অট্টামা আর গুপ্ত বউ তা দেখে কি বলাবলি করেছে হেসে হেসে। কোনো কিছুই লক্ষ্য করেনি টিয়া, আর কিছুই তার মনে নেই। তারপর সকালে বিমলা আর প্রভাকর চলে গেছে, আর সেই প্রথম নিজেকে কেমন নিঃস্ব মনে হয়েছে টিয়ার। অভূত একটা কষ্ট, কেন তা টিয়া নিজেও বুঝতে পারেনি। ও শুধু দেখেছে কারণে অকারণে জেঠিমা ওকে কাছে ডাকে, আদর করে ওর পিঠে হাত রাখে, কত মিষ্টি মিষ্টি কথা বলে। জেঠিমা জ্যাঠামশাই কোনোদিনও বুঝি ওকে এত ভালোবাসেনি। এমনি করেই দিনের পর দিন কেটে গেছে। শেষে একদিন খেতে বসে গল্প করতে করতে মা বলেছে, হ্যাঁ রে, তো জেঠিমারা নাকি চলে যাবে এখান থেকে, জানিস তুই কিছু? চলে যাবে? চমকে উঠেছে টিয়া। বিশ্বাস করতে ইচ্ছে হয়নি, কিন্তু না জেনেও শান্তি নেই। একবার ইচ্ছে হয়েছে জ্যাঠামশাইকে গিয়ে জিজ্ঞেস করতে। দুপুরে সবাই তখন ঘুমিয়ে পড়েছে। দাওয়ায় বসে বসে লেশ বুনতে বুনতে কত কি ভাবে টিয়া। মাঝে মাঝে তাকায় আকাশের দিকে, মেঘ আসছে, একটু একটু করে কালো কালো মেঘ এগিয়ে আসছে। রোদ নিভে গেছে, ঠান্ডা ভিজে হাওয়া হাতছানি দিচ্ছে টিয়াকে। লেশ বোনা সুতো আর ক্রুশ রেখে দিয়ে দুপুরে নিস্তব্ধতায় নতুন গোড়ের পাড়ে এসে দাঁড়ালো টিয়া। মেঘ আসছে, মেঘ, মেঘ আর রোদ্দুরের ছায়া দূরের কয়েকটা মাঠে। দেখতে দেখতে বৃষ্টি নামলো ওপারে, নতুন গোড়ের ওপারে। স্কুল বাড়ি পার হয়ে ওদিকের মাঠগুলোয় বৃষ্টি নেমেছে, এদিকে শুধু ঠান্ডা হাওয়া, নরম রোদ্দুর। আহ, বৃষ্টিটা এদিকে নামলে খুব ভিজত টিয়া, মনের সুখে বৃষ্টিতে ভিজত। কতদিন নেচে নেচে জলে ভিজতে পায়নি। সে একবার বৃষ্টিতে ভিজে রেণুদির সঙ্গে আম কুড়িয়েছিল, তারপর কত দিন যেন কেটে গেছে। দেখতে দেখতে ওপারে এক পশলা বৃষ্টি হয়ে মেঘটা সরে গেল। টিয়া ফিরে এলো ধীরে ধীরে। এক মুহূর্ত দাঁড়িয়ে কি যেন ভাবল। দাওয়ার উপর থেকে দেখলে দক্ষিণ দুয়ারি বারান্দায় মাদুর পেতে শুয়ে আছেন জ্যাঠামশাই। হোমিওপ্যাথির সেই মোটা বইখানা পড়ছেন, আর চওড়া পিঠখানা দেখা যাচ্ছে, সারা পিঠে ঘামাচি। সুটকেস খুলে কৌটোর ভিতরে সযত্নে তুলে রাখা ঝিনুকটা বের করে জ্যাঠামশাইয়ের কাছে এসে দাঁড়ালো টিয়া। চোখ তুলে তাকালেন গিরিজাপ্রসাদ, চোখ নামালেন। আয় বস। গিরিজাপ্রসাদের পিঠের কাছে গিয়ে বসল টিয়া। ঝিনুক দিয়ে ঘামাচি গেলে দিতে দিতে বললে, জ্যাঠামশাই। কী রে? বই থেকে মুখ না তুলে প্রশ্ন করলেন গিরিজাপ্রসাদ। টিয়া একটুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ বললে, আপনারা আপনারা চলে যাবেন জ্যাঠামশাই? কান্নার মতো শোনালো টিয়ার গলার স্বর। চমকে তার মুখের দিকে তাকালেন গিরিজাপ্রসাদ। কোনো উত্তর দিলেন না, দিতে পারলেন না টিয়ার মুখের দিকে তাকিয়ে। টিয়া শুধু একটা চাপা দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেল, আর কিছু নয়। বিমলা চলে গেছে, বিমলা আর প্রভাকর। সমস্ত ব্যাপারটা যেন একটা স্বপ্নের মতো মনে হয় গিরিজাপ্রসাদের। এই কটা দিন সত্যি বুঝি স্বপ্নের ঘোরে কেটে গেছে। বাংলা বাড়িতে বসে নিজের মনেই কি যেন ভাবছিলেন গিরিজাপ্রসাদ। উদাস দৃষ্টি মেলে তাকিয়েছিলেন সামনের দিকে। জ্যোৎস্নার রাত্রে সজনে গাছটা কি সুন্দর লাগতো দুদিন আগেও। ঝালরের মতো কচি কচি সজনের রাশি ঝুলত নিষ্পত্র গাছটা থেকে। ডাঁটাগুলো কেটে নেওয়ার পর এখন শুধুই ন্যাড়া গাছটার শাখা প্রশাখা দাঁড়িয়ে আছে নিঃস্বতার প্রতীক হয়ে, গির্জাপ্রসাদের বুকের মতোই। বন্যার জল শুকিয়ে গেলে যেমন শস্যহীন মাঠ, ধসে পড়া বাড়ি ঘর, দু একটা মরা গরুর কঙ্কাল নিয়ে একটা ক্লান্ত নিঃস্ব চেহারা জেগে ওঠে, গির্জাপ্রসাদের মনের অবস্থাও যেন তেমনি। বরকনে চলে যাওয়ার পর বিয়েবাড়ির রূপটা যেন ক্লান্ত বিষণ্ণ খাপছাড়া লাগে। বিমলা আর প্রভাকর চলে যাওয়ার পর যেমন লেগেছিল তার, সমস্ত জীবনটায় যেন তেমনই নিঃস্ব হয়ে গেছে। বিয়ের পর মেয়ে তার এতদিনের মমতার বন্ধন ছেড়ে চলে গেছে বলেই কি এতখানি মুষড়ে পড়েছেন তিনি? না, মনের গোপনে একটা অসহ্য জ্বালা চেপে রাখতে হয়েছে তাকে, চেপে রাখতে পারছেন না। গ্রামের কারোর সঙ্গে স্বাভাবিক মানুষের মতো কথা বলতেও বাধছে। এই একটা আকস্মিক ঘটনায় হঠাৎ যেন সকলের কাছে গিরিনের চেয়ে, মোহনপুরের বইয়ের চেয়ে খাটো হয়ে গেছেন গিরিজাপ্রসাদ, এমনকি স্ত্রীর কাছে, ছেলে মেয়েদের কাছেও। এতদিন একটাই সান্ত্বনা ছিল তার,
গিরিনের চেয়ে নিজেকে অনেক উঁচু আসনে বসিয়ে রেখেছিলেন। ভাবতেন তিনি কত মহৎ, কত নিঃস্বার্থ। সামান্য ঝগড়া বিবাদেও গ্রামের লোক বলতো, গিরিনের এতটুকু কৃতজ্ঞতা নেই, যার সম্পত্তি খেয়ে পড়ে থাকলি এতদিনে। শুনে অদ্ভুত একটা অহংকার বোধ করতেন তিনি। আর তার সব অন্তদ্বন্দ্বের মধ্যেও নিজের সম্মান বাঁচিয়ে রেখেছিলেন কৃতজ্ঞতা। চিরজীবনের জন্য গিরিনার মোহনপুরের বউ আর তার ছেলে মেয়েদের কাছ থেকে দাসত্বের দাসখত আদায় করতে চেয়েছিলেন। আজ ঘুঁটি উল্টে গেছে। গিরিজাপ্রসাদ বেশ বুঝতে পারেন প্রতিটি মানুষ যেন আঙুল দিয়ে গিরিনকে দেখাচ্ছে, মোহনপুরের বউকে দেখাচ্ছে, বলছে ওরা কত মহৎ, কত নিঃস্বার্থ, কতখানি কৃতজ্ঞতাবোধ। যতই ভাবেন ততই অসহ্য লাগে গিরিজাপ্রসাদের। সত্যি এমন যে হবে, এমন যে হতে পারে, ভাবতে পারেননি তিনি। কেউ কি ভাবতে পেরেছিল? একদৃষ্টে সামনের দিকে তাকিয়েছিলেন গিরিজাপ্রসাদ। ঘড়ি দেখার অভ্যাসটা চলে গিয়েছিল যেন কবে, বন্ধ হয়ে পড়েছিল এতদিন। সেদিন প্রভাকরের ঘড়ির সঙ্গে সময় মিলিয়ে দম দেওয়ার পর আবার চলতে শুরু করেছে। তাই ঘড়িটা বের করে দেখলেন একবার। তারপর সামনে চোখ যেতেই হঠাৎ দেখতে পেলেন মরাইয়ের পাশ দিয়ে, গোয়ালঘরের পাশ দিয়ে পুকুরের ঘাটে চলে গেল মোহনপুরের বউ। হাতে একরাশ থালা বাসন নিয়ে যেতে যেতে ঘোমটা টেনে দিল একটু। অন্যদিন হলে সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিতেন গিরিজাপ্রসাদ। আজ তাকিয়ে থাকতে ইচ্ছে হলো মোহনপুরের বউয়ের মুখখানা চেয়ে চেয়ে দেখতে। কি আছে সে মুখের মধ্যে, সে লজ্জা নম্র চোখ দুটিতে? তারা বিয়ে ভাঙিয়ে দিতে পারেন এই ভয়ে যে মেয়ে দেখতে আসার দিন অবধি সবটুকুই গোপন রেখেছিল। মেয়ের বিয়ে ছাড়া আর কোনো স্বাদ আহ্লাদি নেই যার জীবনে, সেই মানুষ কী করে এমন দুর্জয় সাহস নিয়ে এসে দাঁড়ালো? ভেবে পান না গিরিজাপ্রসাদ। নিজের মেয়ের সুখ সচ্ছল সুন্দর ভবিষ্যৎকে তুচ্ছ করে এতগুলি টাকার মোহ ছেড়ে মোহনপুরে বউ তাকে যেন আজ কৃতজ্ঞতার পাশে বেঁধে ফেলেছে। তা থেকে মুক্তি নেই, মুক্তি নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে মুঠোর মধ্যে মুড়ে রাখা চিঠিখানা আবার খুলে পড়লেন গিরিজাপ্রসাদ। চাকরিতে আরও উন্নতি হয়েছে বড় ছেলের। চিঠি লিখে জানিয়েছে, আর জানিয়েছে ভালো কোয়ার্টার পেয়েছে সে। গিরিজাপ্রসাদ আর নিভাননী যেন সেখানে গিয়ে কিছুদিন কাটিয়ে আসেন। কিছুদিন নয়, গিরিজাপ্রসাদ ভাবছেন বাকি জীবনটাই সেখানে গিয়ে থাকবেন। পালাতে চান তিনি এ বনপলাশি গা থেকে, এ অসহ্যহীনতা থেকে। স্ত্রী নিভাননীকে বলেছেন, সেখানে বরং 2-5টা ছেলে পড়াবো, তাহলে তো কিছু পাবো, দিব্যি চলে যাবে, কি বলো? নিভাননী কোনো উত্তর দেননি, কিন্তু মনে মনে সায় দিয়েছেন তিনি যেন বনপলাশি থেকে পালাতে পারলে বাঁচেন। মোহনপুরের বউয়ের কাছে এমন ছোট হয়ে যাবেন কোনোদিনও ভাবতে পারেননি নিভাননী। কথায় কথায় কৃতজ্ঞতার কথা মনে পড়িয়ে দিয়েছেন তাদের, কিন্তু এভাবে তারা যে ঋণ পরিশোধ করবে তা তো তিনি চাননি। চেয়েছিলেন সারা জীবন ধরে প্রতি পদে পদে তিলে তিলে তা শোধ করবে মোহনপুরের বউ। আজ তাই নিভাননী মুখ তুলে কথা বলতে পারেন না। একটা কাঁটা যেন প্রতিনিয়ত খচখচ করে বুকে এসে বেঁধে, মনে পড়িয়ে দেয় মোহনপুরের বউ কত কত মহৎ, কত নিঃস্বার্থ। এত ভালো পাত্রে বিয়ে হলো বিমলার, যেখানে বিয়ে না হলে বিমলার জীবনটাই হয়তো অসুখী হয়ে যেত। তবু সুখ নেই নিভাননীর মনে। এক মনে রান্না করতে করতে নিভাননী তাই ভাবছিলেন স্বামীর কথাটা। সেখানে নয় 2-5টা ছেলে পড়াবো, তাতেও তো কিছু পাবো। চটির শব্দে মুখ তুলে তাকালেন নিভাননী, কিন্তু স্বামীর চোখে চোখ রাখতেও অস্বস্তি বোধ করলেন। গিরিজাপ্রসাদ এসে খানিক দাঁড়ালেন চুপচাপ। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাই লিখে দিলাম। নিভাননী চুপ করে রইলেন, চোখ তুললেন না। উঠোনের দিকে ফিরে তাকালেন, কে আসছে মনে হয়। গিরিজাপ্রসাদ আরও কি বলতে যাচ্ছিলেন, বলতে পারলেন না। হঠাৎ বাইরে থেকে ডাক এলো, পেশাদ, অপেশাদ। অট্টামার ডাক শুনে আজ প্রথম মনে মনে বিরক্ত হলেন গিরিজাপ্রসাদ। তবু বিরক্তি চেপে রেখে বাইরে বেরিয়ে এলেন। লাঠি টুকটুক করে লাঠির ডগায় শীর্ণ দেহটার ভার দিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো অট্টামা। মাড়ি বের করে একমুখ হাসলো গিরিজাপ্রসাদকে দেখতে পেয়ে। তারপর হাসি হাসি মুখেই প্রশ্ন করলে, বিমলেই চিঠি দিয়েছে রে পেশাদ? নাচ জামাই কবে আসবে নিকেছে? ভাবলাম অষ্টমঙ্গলার পর আবার একবার আসবে। চিঠি দিয়েছে?
গিরিজাপ্রসাদ অস্ফুটে বললেন, না। গিরিজাপ্রসাদ যে ভেতর ভেতর বিরক্ত হচ্ছেন, তার উপস্থিতি ভালো লাগছে না, বুঝতে পারল না অট্টামা। একমুখ হেসে তাই বললে, দেখো কাণ্ড, ঘোষপুকুরের পাড়ে এই এমনি বড় একটা তাল পড়ল, তা কুড়িয়ে নিলাম যে নাতজামা এলে তালের বড়া করে খাওয়াবো। সেই সেবার মশাইদের মিনার বর এলো বিদেশ থেকে, বললে সরু চিকলি খাওয়াও অট্টামা। তখন তো এমন সরু চিকলি করে দিয়েছিলাম, খেয়ে ভুলতে পারেনি। হুম, বলে না, কে রাঁধে গো কয়লা কড়াই খুন্তি, না রাঁধেন তোমার মনটি। বলেই নিভাননের মুখের দিকে ছানি পড়া চোখের দৃষ্টি ফেলে কি যেন খুঁজলে অট্টামা। হ্যাঁলা, আসবে না মেয়ে জামাই? নিভাননীও এড়িয়ে গেলেন। কি জানি। অট্টামা ততক্ষণে হাসতে হাসতে লাঠিটা নামিয়ে রেখে মেঝের ওপরই বসে পড়েছে। তারপর কমলাকে দেখতে পেয়ে ডাকলে, অকুমি, কুমিলো, শোন। কমলা এসে দাঁড়ালো, কিন্তু আজ আর অট্টামাকে দেখে হাসতে পারল না। দিদি চলে যাবার পর থেকেই সমস্ত বাড়িটা কেমন যেন শূন্য শূন্য মনে হয় কমলার। সবাই আছে, নেই শুধু বিমলা, কিন্তু মনে হয় যেন কেউই নেই এ বাড়িতে, শুধু কমলা একা আছে। সদা সর্বদা একজোট হয়ে থাকতো দুজনে, একসঙ্গে ঘুরতো ফিরতো, হাসাহাসি রসিকতা, একে ওকে নিয়ে টিপ্পনি কেটে বিদ্রূপ করে নিজেদের মধ্যে সব আনন্দটুকু ভাগ করে না নিলে যেন শান্তি ছিল না। এখন বিমলা নেই, আর তাই মনে হয় যেন কেউ নেই। চুপচাপ তাই একা একা মুখ বুজে থাকে, ঘুরে ঘুরে বেড়ায় এ ঘর থেকে ও ঘর, কিচ্ছু ভালো লাগে না। তাই গম্ভীর মুখে এসে দাঁড়ালো কুমি অট্টামার সামনে। অট্টামা অত শত বোঝে না, তাই কুমিকে দেখে ঠাট্টা করলে, তা তুই আবার কোথায় শীত দিচ্ছিস লো? বলে মাড়ি বের করে ফোগলা মুখে নিজের রসিকতায় নিজেই হাসলো অট্টামা। আর নিভাননী একটা তির্যক দৃষ্টি হানলেন অট্টামার দিকে। রাগত স্বরে বললেন, আহ, ছেলে মানুষের কাছে ও কি কথা? অট্টামা তবু হাসলো। ছেলে মানুষ আর নেই লো, ছেলে মানুষ আর নেই, তলে তলে এত কাণ্ড। তা বাপু বিমলিকে দোষ দিই না, ও তোমার সব জন্তু মোট বয় ধরা পড়েছে গাধা, সবাই সতী কবলায় ধরা পড়েছে রাধা। দামুপালের সেই যে আইবুড়ি বোন রেনু, তার কথা শুনেছ তোমরা? বলেই সেখান থেকে চিৎকার করে ডাক দেয় অট্টামা, টিয়ে টিয়ে। পাঁচিলের ওপার থেকে টিয়া সাড়া দেয়। তারপর ধীর স্থির পায়ে জড়সড় হয়ে এসে দাঁড়ায় টিয়া অট্টামার সামনে। অট্টামা হেসে হেসে বলে, তোর পরাণের বন্ধু রেনুর যে বিয়ে লো, নেমন্তন্ন চিঠি এসেছে। বিয়ে? খুশি খুশি মনে তাকায় টিয়া রেনুদির। রেনুদির বিয়ে? সত্যি? এত আনন্দের খবর বুঝি কখনো শোনেনি টিয়া। অট্টামা হেসে বলে, হ্যাঁ, গোপন শুনে এসছে, অন্য জাতের ছেলের সঙ্গে। বলি একটু থেমে অট্টামা আবার বলে, তা আজকাল তো আকছার হচ্ছে, দেখা হলে আমি বলতাম, দে দামু, দিয়ে দে, ওতে দোষ নাই। দোষ কিছুতেই নাই রে, কোনো কিছুতেই নাই। কত দেখলাম, আরও কত দেখব। টিয়া কিন্তু ততক্ষণে এক ছোটে চলে গেছে মার কাছে। রেনুদির বিয়ে, শেষ পর্যন্ত রেনুদির বিয়ে হচ্ছে, এত বড় খবরটা মাকে না জানিয়ে থাকবে কি করে? টিয়া চলে যেতেই অট্টামা নিজের মনেই যেন বললে, বেশ মেয়ে, কি ঠান্ডা বলো দেখিনি, ওর এইবার একটা ভালো বিয়ে হলেই নিশ্চিন্তে। বলে নিভাননীর মুখের দিকে তাকায় অট্টামা, আর সঙ্গে সঙ্গে মুখ নামিয়ে নেন নিভাননী। টিয়াকে দেখলেই একটা অসীম অস্বস্তিতে চোখ নামিয়ে নেন, তাই মুখ ফিরিয়ে রইলেন অট্টামার কথা শুনে। অট্টামা সায় পাবার জন্য গিরিজাপ্রসাদের দিকে তাকালেন, হেসে বললেন, লোক দেখানো ভালোবাসা, ভাদ্র মাছের কষি শশা, সব তাই, বুঝলে পেশাদ? কিন্তু তোমার মনপুরের বউ বাপু দেখালে, এমন দরাজ বুক দেখিনি কোথাও। বলে দু হাত প্রসারিত করে বললে, এই এমনি এমনি চওড়া বুক মনপুরের বউয়ের পারে কেউ বলো? বলে না, সব ধন দিতে পারি, ভাত আর কেউকে দিতে নারি। তা তার চেয়েও বড় গো, পাত্র ছেড়ে দেওয়া এ বাজারে। মনপুরে বউ দেখালে বটে। গিরিজাপ্রসাদ ধীরে ধীরে উঠে বেরিয়ে গেলেন। অসহ্য অসহ্য, এই একটা কথাই তিনি ভুলে থাকতে চান, একটা অনুশোচনায় দিনরাত তিনি দগ্ধ হচ্ছেন। বারবার মনে হয় এমনটাই যদি হবে প্রথম থেকে,
কেন মোহনপুরে বউয়ের সঙ্গে গিরিনের সঙ্গে ভালো ব্যবহার করেননি? কেন বারবার তুচ্ছ তাচ্ছিল্য করেছেন? কেন খুঁটিনাটি বিষয় নিয়ে বিবাদ পাকিয়ে তুলেছেন? অসহ্য যন্ত্রণায় বাইরে বেরিয়ে আসেন গিরিজাপ্রসাদ, আর সঙ্গে সঙ্গে অট্টামাও উঠে আসে। লাঠি টুকটুক করে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে ডাকে, ও পেশাদ, পেশাদ শোন, তোর সঙ্গে যে আমার একটু কথা আছে বাবা, গোপন পরামর্শ আছে তোর সঙ্গে। সেই যেদিন গিরিজাপ্রসাদ প্রথম ফিরে এলেন এ গায়ে, সেদিনও অট্টামা এমনইভাবেই তার কাছে এসে বলেছিল, তোর সঙ্গে আমার যে একটা গোপন পরামর্শ আছে বাবা। অনুনয় স্বরে বলেছিল, একবার যাবি বাবা আমার সঙ্গে? তোর সঙ্গে যে আমার অনেক কথা আছে পেশাদ। গিরিজাপ্রসাদ তখন অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে ফিরে এসেছেন, শৈশবের সেই মধুর দিনগুলিতে ফিরে যাবার স্বপ্ন নিয়ে। তাই বুড়ি অট্টামাকে বড় ভালো লেগেছিল সেদিন। অট্টামার অনুরোধ রক্ষা করতে গিয়ে দেখা করেছিলেন তার সঙ্গে, একান্তে, নির্জনে। আর স্তম্ভিত হয়ে গিয়েছিলেন সেদিন অট্টামার কথা শুনে। অনুনয়ে গিরিজাপ্রসাদের দুটি হাত চেপে ধরে অট্টামা বলেছিল, আমি মলে আমায় গোড় দিবি পেশাদ, কলকাতায় নিয়ে গিয়ে আমায় গোড় দিবি বাবা। শুনে বিস্মিত হয়েছিলেন গিরিজাপ্রসাদ, সারা শরীরে তার শিহরণ খেলে গিয়েছিল। কোনো দিন বুঝি অট্টামার কাছে এমন কথা শুনতে হবে কল্পনাও করেনি গিরিজাপ্রসাদ। সে কৈশোরের চোখে দেখা ছোট মার চরিত্রের একটা গোপন অজ্ঞাত দিকের কপাট যেন হঠাৎ খুলে গিয়েছিল তার চোখের সামনে। সেই ছোট মা যে বারবার ফিরিয়ে দিয়েছে তার স্বামীকে, খ্রিস্টান হওয়ার অপরাধে যে তার স্বামীকে কোনো দিন ক্ষমা করতে পারেনি, তারই মুখ থেকে এমন একটা অনুরোধ আসবে কোনো দিন ভাবতেও পারেনি গিরিজাপ্রসাদ। মনে পড়ে তার ব্রজকার মৃত্যু সংবাদ শোনার পর যেবার গ্রামে এসেছিলেন দিন কয়েকের জন্য। অট্টামার কানের পাশে সব চুল তখন সাদা হয়ে গেছে, পৌরত্বের ছাপ তখন তার সর্বাঙ্গে। আর সেই প্রথম গিরিজাপ্রসাদ লক্ষ্য করেছিলেন সিঁথির সিঁদুর মুছে ফেলেছেন অট্টামা, পরনে সাদা থান, দুখানি ফর্সা হাত নিরাভরণ। দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছিল গিরিজাপ্রসাদের। অট্টামার কাছে গিয়ে অনেকক্ষণ বসেছিলেন গিরিজাপ্রসাদ, কিন্তু কোনো কথা বলতে পারেননি, কোনো সান্ত্বনা নয়। তারপর যখন উঠে আসতে গেছেন, তখন ফিসফিস করে অট্টামা বলেছে, হ্যাঁ মানিক, ওকে নাকি গোড় দিয়েছে কলকাতায়? গিরিজাপ্রসাদ বিষণ্ণ কণ্ঠে বলেছেন, হ্যাঁ ছোটো মা, খ্রিস্টানদের যে গোড় দেওয়ার নিয়ম। ও, একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে গিয়েছিল অট্টামা, আর কোনো কথা বলেননি। কেন বলেনি? গোপন মনে কি দুর্জয় আকাঙ্ক্ষা লালন করে এসেছে ছোটো মা, গিরিজাপ্রসাদ ভাবতে পারেননি। তাই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন জীবন সাহান্যে অট্টামার কথা শুনে। ছোট্ট একটা অনুরোধ, হ্যাঁ রে পেশাদ, আমি মলে আমায় গোড় দিবি বাবা, কলকাতায় নিয়ে গিয়ে গোড় দিবি। কি আশ্চর্য! ধর্ম পরিবর্তনের জন্য যাকে কোনো দিন ক্ষমা করতে পারলেন না অট্টামা, শুধু চোখের দেখা দিতে চায়নি যাকে, মুখের উপর কপাট বন্ধ করে দিয়েছে কালীমোহনের মৃত্যুর পর, সারা জীবন ধরে যার অস্তিত্বটুকু শুধু স্মৃতির সিঁদুরে আর টিকে ছিল, তারই ছেলেবেলার বইগুলোকে এমন দুর্মূল্য সম্পদ ভেবে আঁকড়েছিল কেন অট্টামা? কেন মৃত্যুর পর তার পাশে এতটুকু স্থান পাবার জন্য এতখানি লালায়িত? বুঝতে পারেনি গিরিজাপ্রসাদ, তবু শ্রদ্ধা করেছেন অট্টামার এই বিচিত্র বাসনাকে। কিন্তু আজ যেন অট্টামার উপর থেকেও তার সমস্ত আকর্ষণ অন্তর্হিত হয়েছে। এই বনপলাশি গা, এই মাটি, জল, বাতাস, গ্রামের মানুষগুলো, কেউই বুঝি আজ আর তাকে বেঁধে রাখতে পারছে না। তাই অট্টামার অনুনয়ও তার কানে গেল না। লাঠি টুকটুক করে দ্রুত পায়ে গিরিজাপ্রসাদের পিছনে পিছনে উঠে এলো অট্টামা। তারপর ফিসফিস করে বললে, আমার ঘরে একবার যাবি মানিক? তোর সঙ্গে যে আমার অনেক পরামর্শ আছে বাবা। গোপন পরামর্শ আর গোপন পরামর্শ, মনে মনে বিরক্ত হয়ে ওঠেন গিরিজাপ্রসাদ। গিরিজাপ্রসাদ জানেন সেই পুরনো অনুরোধটাই হয়তো আবার মনে পড়িয়ে দেবে অট্টামা। বলবে কলকাতায় নিয়ে গিয়ে তার মৃতদেহের পাশে গোড় দিতে হবে বোজকাকার দেহ যেখানে মাটির তলায় ঘুমিয়ে আছে তার পাশে। জীবনে যার পাশে স্থান নিতে চায়নি কোনো দিন, মৃত্যুর পর তার পাশে পৌঁছানোর জন্য, তার পাশে একটু জায়গা পাবার জন্য কি অন্ধ মোহ মানুষের। গিরিজাপ্রসাদ তাই ভেবেছিলেন যাবেন না তিনি অট্টামার সঙ্গে দেখা করতে। কি হবে ওই উদ্ভট অনুরোধ শুনে? মন স্থির করে ফেলেছেন গিরিজাপ্রসাদ, চলে যাবেন এই গ্রাম ছেড়ে, বনপলাশি ছেড়ে।
অট্টামাকে মিথ্যে স্ট্রোক দিয়ে কি লাভ, তার চেয়ে না। শেষ পর্যন্ত অট্টামার অনুরোধ উপেক্ষা করতে পারলেন না। বাংলা বাড়িতে চুপচাপ সেদিন একা একা বসেছিলেন অনেকক্ষণ, কিন্তু প্রতিদিনের মতো কেউ এসে হাজির হলো না। মারোয়ারি অংশীদারের সঙ্গে গোপেন মোড়ল নতুন হাসিং মেশিন নিয়ে মেতে উঠেছে। অবনীমোহনের মতো বড়লোক হবার স্বপ্ন দেখছে সে। হংস আর পঙ্খে দুজনেই চলে গেছে কলকাতায়, একজন চাকরি নিয়ে আর একজন চাকরির আশায়। আর বংশী? হ্যাঁ রে জ্যোতে, জ্যোতি কোটালকে প্রশ্ন করলেন গিরিজাপ্রসাদ। বললেন, বংশী আসে না কেন রে? গোয়ালে গরু দুটোকে বাঁধতে নিয়ে যেতে যেতে থেমে দাঁড়ালো জ্যোতি কোটাল। হেসে বললে, সে আগে কীর্তন গাইছে যে। কীর্তন? বুঝতে না পেরে গিরিজাপ্রসাদ প্রশ্ন করলেন। জ্যোতি কোটাল থেমে দাঁড়িয়ে হেসে হেসে বললে, সে আগে নতুন কীর্তন আর নতুন ধারার আকর তুলেছেন গো তিনি। গিরিজাপ্রসাদ সপ্রশ্ন চোখে তাকিয়ে রইলেন। জ্যোতি কোটাল হাসল, বললে, ভোটাভুটি হবে, তার মিটিং হচ্ছে গো গায়ে গায়ে, তার গান বেঁধেছেন উনি, গাইবেন ভোটের মিটিংয়ে। গিরিজাপ্রসাদ আর কোনো কথা বললেন না, চুপ করে রইলেন। সেই বংশী অত সুন্দর কীর্তন গাইত যে, আখর বুনত, সে কিনা ভোটের গান গায়। জ্যোতি কোটাল ফিরে দাঁড়িয়ে বললে, সে আগে ভালো গান, বলেই বিচিত্র সুর দিয়ে দুকলি গান গেয়ে উঠল। শোনো বন্ধু শোনো বলি, ওই যে গো ঘোর কলি, হ্যাতা চোখের কাছে পাকা সরান, তবু সবাই খোঁজে অলিগলি। গান শেষ না করে সশব্দে হাসতে হাসতে গরু দুটো নিয়ে চলে গেল জ্যোতি কোটাল। গিরিজাপ্রসাদ হাসতে পারলেন না। মনে হলো গানটা যেন তাকে উদ্দেশ্য করেই বেঁধেছে বংশী, নাকি অবনীমোহন গোপেন মোড়লকে। ধীরে ধীরে বাংলা বাড়ির দাওয়া থেকে চটি টানতে টানতে নেমে এলেন গিরিজাপ্রসাদ। এক মুহূর্ত কি যেন ভাবলেন, তারপর অট্টামার বাড়ির পথ ধরলেন। না, চলেই যাবেন গিরিজাপ্রসাদ। সব স্বপ্ন তার ভেঙে গেছে, বনপলাশি বদলে গেছে। সে ফেলে আসা দিনের জীবন নেই, মানুষ নেই, সব সব বদলে গেছে। কিন্তু তার চেয়েও অসহ্য লাগে যখন বুঝতে পারেন তিনি নিজেই বদলে গেছেন। তা না হলে গিরিন আর মোহনপুরের বউয়ের সঙ্গে এমন ক্ষুদ্র ব্যবহার কি করে করেছিলেন তিনি সে প্রথম আসার দিন থেকে? কবিকে জমির মূল্যকে এত বড় মনে হয়েছিল কেন? ধীরে ধীরে অট্টামার বাড়ির সামনে এসে দাঁড়ালেন গিরিজাপ্রসাদ। একবার ভাবলেন ছেলেবেলার মতো ছোটমা বলে ডাকবেন কিনা। মিথ্যে স্তোক দিয়ে লাভ নেই, ভাবলেন এক মুহূর্ত। তার চেয়ে অট্টামাকে বলে যাবেন যে তার অনুরোধ রাখতে পারবেন না তিনি, বলবেন গ্রাম ছেড়ে তিনি চলে যাচ্ছেন। গিরিনের কাছে, মোহনপুরের বউয়ের কাছে বাকি জীবনটা কৃতজ্ঞ হয়ে চলতে পারবেন না, কৃতজ্ঞতার ঋণ শোধ করতে পারবেন না সারা জীবন ধরে। তাই পালাতে চান তিনি এখান থেকে। চৌকাঠ পার হয়ে অট্টামাকে ডাকতে যাচ্ছিলেন গিরিজাপ্রসাদ। বাগদিবা ও কৌশল্যা তাকে দেখতে পেয়ে ঘোমটা টেনে ছুটে গেল অট্টামাকে খবর দিতে। অট্টামা বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে, ফোকলা মুখে একমুখ হাসি নিয়ে। হ্যাঁ আয় পেশাদ, আয়, তুই এছিস আমার ঘরে, কি ভাগ্যিরে আমার বেশাদ, বলে এগিয়ে এলো অট্টামা। তারপর গিরিজাপ্রসাদকে নিয়ে গিয়ে বসালে অন্ধকূপ গুমোট ঘরখানায়। একটা দুর্গন্ধ এসে লাগলো গিরিজাপ্রসাদের নাকে। নোংরা শতচ্ছিন্ন তোষকটার দিকে তাকিয়ে গা গুলিয়ে উঠল তার। অট্টামা ব্যস্ত হয়ে উঠল গিরিজাপ্রসাদকে আপ্যায়ন করার জন্য, যেন খুঁজে পাচ্ছে না কোথায় তার পেশাদকে বসাবে, কি খেতে দেবে। অট্টামার হাড় জিলজিলে চেহারাটায় ছটফট করে বেড়ায়, তখনই ঘরে তখনই বাইরে। বোধহয় দেখলে কৌশল্যা কাছে পিঠে আছে কি না। তারপর গিরিজাপ্রসাদের কাছে এসে বসে চাপা গলায় বললে, হ্যাঁ রে পেশাদ, সে কথাটা কাউকে বলিস নাই তো বাবা? গিরিজাপ্রসাদ বিস্মিত হয়ে বলেন, কোন কথা? অট্টামা মুখ থমথম করে বললে, ওই যে বলেছিলাম গোড় দেবার কথা। গিরিজাপ্রসাদ উত্তর দেন, না বলিনি। অট্টামা যেন নিশ্চিন্ত হয়, একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর ধীরে ধীরে বলে, না পেশাদ, কলকাতায় নিয়ে গিয়ে গোড় দিস না বাবা আমায়। খড়ি নদীর ধারে ওই শ্মশানেই আমি মলে আমায় সৎকার করিস বাবা। এর জন্য প্রস্তুত ছিলেন না গিরিজাপ্রসাদ, তাই চমকে ওঠেন অট্টামার কথা শুনে।
কথা বলতে বলতে অট্টামার চোখ মুখ যেন হঠাৎ উৎফুল্ল হয়ে ওঠে। বলে, না বাবা, বনপলাশি ছেড়ে কোথাও আমার মন টিকবে না, আমার কোথাও না। এই গায়ে জন্মেছি, বিয়ে হয়েছে এখানে, তারপর ভাসুরের ছেলে মেয়েদের মানুষ করেছি কোলে পিঠে করে। কত কি দেখলাম পেশাদ, কত কি ঘটলো আমার সামনে। বনপলাশি ছেড়ে কি আর আমি যেতে পারি বাবা? একটু থেমে জোরে জোরে নিঃশ্বাস নিল অট্টামা। যেন চোখের সামনেই সেই পুরনো দিনের দৃশ্যগুলো ভেসে আসছে। এমনই উত্তেজনায় আবার বললে, না পেশাদ, আমি মরলে এখানেই সৎকার করিস বাবা, শ্মশানে নিয়ে গিয়ে। তবু তো আত্মাটা শান্তি পাবে পেশাদ, এ গায়ে থাকতে পাবে। উত্তেজনায় অনর্গল কথা বলে যায় অট্টামা, আর তার উদ্দীপ্ত চোখ মুখের দিকে স্তম্ভিত বিস্ময়ে তাকিয়ে থাকেন গিরিজাপ্রসাদ। খবর রটে গেল ক্রমে ক্রমে। সকলেই শুনল গিরিজাপ্রসাদ গা ছেড়ে চলে যাবেন আবার। বড় চাকরি হয়েছে ছেলের, সেখানেই চলে যাবেন সব ছেড়ে ছুড়ে। গোপেন মোড়ল আর নিত্য মল্লিক নিজেদের মধ্যে হাসাহাসি করলো সে খবর শুনে। বললে, আসল ব্যাপারটা জানা গেল না তাহলে? নিত্য মল্লিক হাসল, হ্যাঁ তা বটে, পণের টাকা আর গয়নার বদলে জমি কবিকে লিখিয়ে নিলে না তো গরিঋণ। সত্যি, জল্পনা কল্পনার শেষ নেই গায়ে। মোহনপুরের বউ স্বেচ্ছায় নিজের মেয়ের বদলে বিমলার বিয়ে দিয়েছে প্রভাকরের সঙ্গে। এই কথাটা কারো বিশ্বাস হয় না। সকলেই ভাবে ভেতরে কোনো রহস্য আছে। কেউ ভাবে গিরিজাপ্রসাদই পাত্র ভাঙিয়ে নিয়েছেন বেশি পণ দিয়ে। কিন্তু এসবের কোনো খবর রাখতে চায় না অবিনাশ ডাক্তার। গ্রামের এক প্রান্তে যেমন পড়ে থাকে সে, তেমনি পড়েছিল। কোনো খোঁজ খবরই নিতে আসেনি। পদ্ম চলে যাওয়ার পর কটা দিন যেন মুষড়ে পড়েছিল অবিনাশ ডাক্তার। সেদিন বাড়ি ফিরে পদ্মকে দেখতে না পেয়ে মোটেই বিস্মিত হয়নি ডাক্তার। ভেবেছিল পদ্ম কোথাও বেরিয়ে গেছে, হয়তো কোটালপাড়ায় বাপের সঙ্গে দেখা করতে গেছে। কিন্তু পদ্ম ফেরেনি। আর হঠাৎ অবিনাশ ডাক্তার বারান্দায় পড়ে থাকা ধারালো ছুরিটা কুড়িয়ে পেয়েছে এক সময়। ধারালো ছুরির ফলাটা রোদ লেগে চিকচিক করে উঠেছে। তা দেখে ব্যাপারটাকে একটা রহস্যের মতো মনে হয়েছে। তারপর একদিন পাঁচু কোটাল এসেছে দেখা করতে। বলেছে, পদ্মর খবর পেয়ে এলাম গো ডাক্তারবাবু। অবিনাশ ডাক্তার উদ্গ্রীব হয়ে উঠেছে খবর শোনবার জন্য। আর পাঁচু কোটাল হেসে বলেছে, হ্যাঁ পাগলি মেয়ে গো আমার, বলা নাই কয়া নাই, চলে গেছে উদাসের সঙ্গে। একটু থেমে বলেছে, কাটোয়ায় বাসা করেছে। পাগলি না পাগলি, আমায় বলে গেলে কি মানা করতাম রে বাপু। শুনে সান্ত্বনা পেয়েছে অবিনাশ ডাক্তার। একটা অজানা রহস্যের যন্ত্রণা থেকে রেহাই পেয়েছে। তাই দীর্ঘশ্বাস ফেলে বলেছে, গুড, পরিত্রাণ পাবে মেয়েটা এই গ্রাম থেকে। উদাস পরিত্রাণ পেয়েছে, পদ্মও পাবে। কিন্তু পাঁচু কোটাল কিছু বুঝতে পারেনি, ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকেছে। আর সশব্দে হেসে উঠেছে অবিনাশ ডাক্তার। গ্রামের এই কণ্ঠ যন্ত্রণা থেকে পালাতে চেয়েছে উদাস, পালাতে চেয়েছে পদ্ম। হাহা সশব্দে হেসে উঠেছে অবিনাশ ডাক্তার। হাসতে হাসতে বলেছে, ভুল, সব ভুল। কোথায় পালাবে? সেও যে কাটোয়া, যার নাম কণ্টকনগর। সব নগরই কণ্টকনগর। এভরি সিটি ইজ। হঠাৎ পাঁচু কোটালের দিকে চোখ পড়তে ইংরেজি কথাটা অসমাপ্ত থেকে গেছে অবিনাশ ডাক্তারের মুখে। তার মুখের বক্তব্য যেমন বারবার অসমাপ্ত থেকে গেছে। স্মৃতির সমুদ্রে ডুব দিয়ে নিশ্চুপ হয়ে গেছে অবিনাশ ডাক্তার। একটা ব্যথার চিহ্ন স্পষ্ট হয়ে ভেসে উঠেছে চোখের সামনে। যে কথাটা একদিন পদ্মর কাছে প্রকাশ করে বলতে গিয়ে চোখের কোলে অশ্রু জমে উঠেছিল। লড়াই থেকে ফিরলাম রে পদ্ম, ভাবলাম একটা পা গেছে যাক, আরেকটা পা তো আছে। কিন্তু ফিরে এসে দেখলাম সেই পাটাই নেই রে, সে পাটাও নেই। বলতে বলতে শিশুর মতো কেঁদে ফেলেছিল ডাক্তার। মনে পড়ে গিয়েছিল স্থির কথা, যে তার বিশ্বাসের মর্যাদা রাখেনি। আর সেই দুঃখেই নগর জীবনের কণ্টক যন্ত্রণা থেকে পালিয়ে এসেছিল ডাক্তার। তাই পাগলের মতো হাহা করে হেসে ওঠে অবিনাশ ডাক্তার। বলেছে, কোথায় পালাবি রে উদাস, কোথায় পালাবি পদ্ম? সেও যে কাটোয়া, কণ্টকনগর। সব নগরই কণ্টকনগর। কয়েকটা দিন বিমর্ষ হয়ে কাটিয়ে দিল ডাক্তার। তারপর হঠাৎ যেন নতুন উত্তেজনায় জেগে উঠল। ছোট্ট টাইপরাইটারটা বের করে খটাখট টাইপ করতে শুরু করলে, চিঠির পর চিঠি। না, এই গ্রামকে বদলে দেবে অবিনাশ ডাক্তার, এই গ্রামকে ভাঙতে দেবে না। স্কুল বাড়িটার মতো নিঃস্ব হয়ে থাকতে দেবে না বনপলাশি গ্রামকে, মানুষগুলোকে।
কয়েকটা দিন গ্রামের কোনো খবর রাখেনি সে। বিডিও অফিসে বর্ধমানে ছোটাছুটি করেছে ক্রাচে ভর দিয়ে দিয়ে। স্কুল বাড়ি হয়েছে, এবার মাস্টার চায়, ছাত্রছাত্রী চায়, নতুন জীবন চায়। তারপর একদিন সেই সুখবরের চিঠিখানা এসেছে। মাস্টার আসছে, হেডমাস্টার, নতুন হেডমাস্টার এসে নতুন করে গড়ে তুলবে স্কুলখানা। চিঠিখানা পেয়ে খাকি বুশ শার্টটার হাত দুটোই গলিয়ে নিয়ে বোতাম আটতে আটতে কাঠের ক্রাস তুলে তুলে নিল অবিনাশ ডাক্তার। সব ব্যথা বেদনা ডুবিয়ে দেবার মতো একটা সমুদ্র পেয়েছে সে, কাজের সমুদ্র। ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে শুরু করে অবিনাশ ডাক্তার গিরিজাপ্রসাদের উদ্দেশ্যে। এমন একটা সুখবর, গিরিজাপ্রসাদ নিশ্চয়ই খুশি হবেন, নতুন করে স্বপ্ন দেখবেন বন পলাশির। ক্রাচে ভর দিয়ে আঁকাবাঁকা উঁচু নিচু পথ ধরে হাঁটতে হাঁটতে বুশারটার দিকে চোখ পড়ে অবিনাশ ডাক্তারের। কি আশ্চর্য, ধূপ খেয়ে খেয়ে কখন খাকি রঙটা মুখে মুছে একেবারে সাদা হয়ে গেছে, ফর্সা ধপধপে সাদা। অবিনাশ ডাক্তারের মনের ভেতরটাও নাকি রঙটা বুঝি সাদা হয়ে গেছে। চিঠিখানা এক হাতে ধরে দ্রুত খোঁড়াতে খোঁড়াতে গিরিজাপ্রসাদের বাংলা বাড়ির সরু গলিটায় ঢুকলেন অবিনাশ ডাক্তার। সারা শরীরে তার অদ্ভুত এক উত্তেজনা। বাংলা বাড়ির সামনে দুখানা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে, তার পাশে দাঁড়িয়ে আছেন গিরিজাপ্রসাদ। অবিনাশ ডাক্তার চিঠিখানা দেখিয়ে চিৎকার করে উঠল, গুড নিউজ মাস্টারমশাই, ভেরি ভেরি গুড নিউজ। মেশিন গান নয়, দেখুন অসাধ্য সাধন করেছি। গিরিজাপ্রসাদ এগিয়ে এলেন। অবিনাশ ডাক্তার তখনও বলে চলেছেন, হ্যাঁ, বাইট আদায় করে না নিলে কে নেবে বলুন, দান তো নয়, ইট ইজ আওয়ার রাইট, এ দেখুন। বলে চিঠিখানা গিরিজাপ্রসাদকে দিল অবিনাশ ডাক্তার। গিরিজাপ্রসাদ পড়লেন চিঠিখানা, তারপর ধীরে ধীরে ফেরত দিলেন অবিনাশ ডাক্তারের হাতে। বললেন, আমি 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 চলে যাচ্ছি ডাক্তার, গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। চলে যাচ্ছেন? চমকে উঠল অবিনাশ ডাক্তার। হ্যাঁ, চলে যাচ্ছেন? এস্কেপিং ফ্রম দিস ভিলেজ? গিরিজাপ্রসাদ জবাব দিলেন না, মাথা নিচু করে রইলেন। গিরিনকেও প্রথমটা মুখ ফুটে বলতে পারেনি গিরিজাপ্রসাদ, কিন্তু একে একে সকলেই শুনল, সকলেই জানল গিরিজাপ্রসাদ গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন। অথচ এবার আর কোথাও কোনো চাঞ্চল্য নেই। গিরিজাপ্রসাদ আসছেন শুনে সকলের মনেই যে আশা উদ্দীপনা দেখা দিয়েছিল, গিরিজাপ্রসাদ এসে পৌঁছানোর আগে যাদের আলাপ আলোচনায় একটা অন্তরঙ্গতা ফুটে উঠেছিল, বিদায় লগ্নে তাদের মনে এতটুকু ব্যথার ছাপও বুঝি রেখে যেতে পারলেন না। গোপেন মোড়ল আর নিত্য মল্লিক এলো। অবিনাশ ডাক্তার দাঁড়িয়ে রইল উদ্ভ্রান্তের মতো। এলো না শুধু বংশী। জুতে কোটাল গাড়ি জুততে হবে কিনা জিজ্ঞেস করলে, আর গিরিজাপ্রসাদ জিজ্ঞেস করলে, হ্যাঁ রে, বংশী গায়ে নেই নাকি রে? জোতে কোটাল হাসলো, বললে, সে পাগল মানুষ গো, ঠিক ঠিকানা আছে নাকি তার? দেখবেন যান গিয়ে, মাথায় পাক বেঁধে গান গেয়ে বেড়াচ্ছেন ভোটাভুটির মিটিংয়ে, নিজেই গান বাঁধছেন কো, শোনেন কেনে? বলি হাতের পাচন তুলে সুর টেনে টেনে এক কলি গান গেয়ে উঠল জোতে। হ্যাঁ, চোখের কাছে পাকা সরান, তবু সবাই খোঁজে অলিগলি, হ্যাঁ সোনার খাড়ায় নারীরা হয় গো বলি, এ যে গো ঘোর কলি। বলি হাহা শব্দে হেসে উঠল জোতে কোটাল। গোপেন মোড়ল আর নিত্য মল্লিকও হেসে উঠল। অবিনাশ ডাক্তারের এসব দিকে কোনো কান নেই। গিরিজাপ্রসাদ চলে যাচ্ছেন এই খবরে মানুষটা যেন স্তম্ভিত হয়ে গেছেন। মাঝে মাঝে বলছেন, চলে যাচ্ছেন? এস্কেপ? গিরিজাপ্রসাদ ফিরে দাঁড়ালেন মোহনপুরের বইয়ের দিকে, টিয়ার দিকে। মোহনপুরের বইয়ের মুখটা ঘোমটায় ঢাকা, টিয়ার চোখে জল। তাকাতে পারলেন না গিরিজাপ্রসাদ, মুখ ফেরালেন। নিভাননী গাড়িতে উঠলেন। গিরিন এগিয়ে এসে খড়ের উপর বিছানো কম্বলটা ঠিক করে পেতে দিল। কমলা উঠল। গিরিজাপ্রসাদও উঠে পড়বেন কিনা ভাবছিলেন। অদ্ভুত এক অস্বস্তিতে ইতস্তত করছিলেন। হঠাৎ পিছন পিছন থেকে ডাক এলো, পেশাদ, ও পেশাদ, চললি নাকি বাবা? সকলে ফিরে তাকালো। দেখলেন ওদিকে তেঁতুলতলার পাশ দিয়ে জলকাদা রাস্তা ডিঙিয়ে ডিঙিয়ে লাঠি টুকটুক করতে করতে অট্টামা আসছে। কাছে এসে দাঁড়ালো অট্টামা, ছানি পড়া চোখে এদিক ওদিক তাকালো। তারপর বললে, হ্যাঁ রে পেশাদ, চুপি চুপি পালাচ্ছিস? অট্টামাকে একটু খবর দিতে নাই? বলে না, আমার মুখে বড়ায় তা আমার গড়ায় বালা, সেই বৃত্তান্ত। বলি গাড়ির ভেতরে উকি দেয় অট্টামা। তারপর কাপড়ের আড়াল থেকে একটা হাত বের করে, হাতে একতাল তেঁতুল।
নিভাননীকে সেটা দিয়ে বলে, নে বউ, বলছি দি পুরনো তেঁতুল পাস না সেখানে, তাই নিয়ে এলাম। বলে কুমির গালটা টিপে চিবুকে হাত ছুঁয়ে হাতটা নিজের মুখে ঠেকিয়ে চুমু খাওয়ার ভঙ্গি করে। তারপর ফোগলা মুখের মাড়ি বের করে হাসতে হাসতে এসে দাঁড়ায় গিরিজা প্রসাদের সামনে। গোপেন মোড়ল অট্টামাকে দেখে ঠাট্টা করে বলে, হ্যাঁ তুমিও চলে যাও না গো ওদের সঙ্গে, কত কি দেখে আসবে, কখনো গা ছেড়ে গেলে না। অট্টামা হঠাৎ গম্ভীর হয়ে যায়। গোপেন মোড়লের মুখের দিকে অনুসন্ধানী দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, কেনে কেনে যাব রে গা ছেড়ে? তারপর মুখে হাসি ফুটে ওঠে, বলে, এই গা ছেড়ে কোথায় যাব রে? এই গা ছেড়ে যেতে মন সরে কারো? এ গায়ে জন্মেছি, এ গায়ে বিয়ে হয়েছে, তারপর কত কি দেখলাম বাবা, ভাসুরের ছেলে মেয়েদের মানুষ করলাম, কোলে নিয়ে বিয়ে দিলাম, নাতি নাতনি, এই গায়ের সঙ্গে সেসব মাখামাখি হয়ে আছে যে আমার, সব সব ভাসুর পোড়া আজ আর খবর নেয় না, কিন্তু তারা তো সেই চোট্টটি হয়ে আমার কোলে হাসছে, আমি যে দেখতে পাই রে। এই গা ছেড়ে যেতে মন সরে, তোরাই বল। এতখানি একটানা কথা বলে হাঁপাতে থাকে অট্টামা। একটু থেমে আবার বলে, যারা যাবার তারা যাবেই, তবু বনপলাশি থাকবে রে, থাকবে। কত নতুন মানুষ আসবে, স্কুল হবে, ডাক্তারখানা হবে, কত কি দেখলাম, বাকিটা দেখব না রে? কথা বলতে বলতে সারা মুখ উদ্দীপ্ত হয়ে ওঠে। আর গিরিজাপ্রসাদ সেদিকে তাকাতে তাকাতে অস্বস্তি বোধ করেন। বুঝতে পারেন না অট্টামার হৃদয়ের গভীর থেকে সব ব্যথা বেদনা বিষণ্ণতা মুছে গিয়ে কি অবদ্ধ আনন্দে ফোগলা মুখখানা তার হেসে উঠেছে। অট্টামাকে প্রণাম করে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসেন গিরিজাপ্রসাদ। অসহ্য অসহ্য লাগছে তার। গরু দুজোড়া নিয়ে এসে জ্যোতি কোটাল আর নলে বাউরি গাড়ি জুতে দিল। গাড়ি চলতে শুরু করলো। সকলেই পেছনে পেছনে গেল খানিক দূর অবধি। তারপর একে একে থেমে পড়ল গোপেন মোড়ল, নিত্যমল্লিক, অবিনাশ ডাক্তার। মোহনপুরের বউ ঘোমটার দু আঙুলের ফাঁক দিয়ে তাকিয়ে রইল চলন্ত গাড়ি দুটোর দিকে। শুধু টিয়া আর অট্টামা গ্রামের শেষ সীমা পর্যন্ত এলো, যেখানে তালগাছের সারির পাশ দিয়ে পথটা বেঁকে নিয়েছে। গায়ের ছাউনির ভেতর থেকে একদৃষ্টে পিছন পানে তাকিয়ে আছেন গিরিজাপ্রসাদ। অট্টামাকে দেখতে পাচ্ছেন, টিয়াকেও। একটু একটু করে গাড়ি দুখানা এগিয়ে চলেছে। আর একটু পরে কাদরে নামবে। আর সঙ্গে সঙ্গে অট্টামাকে আর টিয়াকে দেখা যাবে না, রায়বাড়ির চালাটা দেখা যাবে না, বনপলাশি তাও হয়তো মুছে যাবে। মুছে গেল। আর একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো গিরিজাপ্রসাদের বুক নিংড়ে। সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা মুক্তি অনুভব করলেন গিরিজাপ্রসাদ। বন্ধন থেকে মুক্তি। আশ্চর্য! এতকাল ভেবেছিলেন বনপলাশি বদলে গেছে, শৈশবে সেই গ্রাম আর নেই। আছে, সব আছে, ঠিক তেমনি বদলে গেছেন গিরিজাপ্রসাদ নিজেই। তিনি নিজেই শুধু বদলে গেছেন। তন্ময় হয়ে কি ভাবছিলেন গিরিজাপ্রসাদ? তন্ময়তা ভাঙল জ্যোতি কোটালের কথায়। মোটর বাসের সময় হয়ে গেছে আগে। দীর্ঘশ্বাস ফেলেন গিরিজাপ্রসাদ। তারপর কালো কারে বাঁধা পকেট ঘড়িটা বের করে সময় দেখলেন। বহুদিন থেমেছিল ঘড়িটা, এখন আবার চলতে শুরু করেছে। বললেন, তাড়াতাড়ি চালা একটু, বাস পেলে আর ট্রেনে যাব না। জ্যোতি গরু দুটোর পিঠে পাচন বসিয়ে বললে, আগে মোটর বাস অনেক আগে গিয়ে পৌঁছাবে। কাদর পার হয়ে সামনের দিকে তাকালেন গিরিজাপ্রসাদ। সে বাজে পোড়া গাছটা, সে সাঁওতাল পাড়া, একটা বাচ্চা মেয়ে পুকুরের ঘাটে বসে বাঁধান মারছে, একটা 4 বছরের নাংটো ছেলে, কোমরের খুনশিতে তাবিজ, একটা কঞ্চি নিয়ে হাঁসগুলোর পেছনে পেছনে ধাওয়া করছে টলতে টলতে। সে প্রথম যেবার কলকাতা গিয়েছিলেন গিরিজাপ্রসাদ, একটা মাদুলি এনে দিয়েছিল বংশী। সাঁওতাল ছেলেটার কোমরে বাঁধা তাবিজটা দেখে মনে পড়ে গেল। গিরিজাপ্রসাদ ক্ষোভের স্বরে বললেন, বংশী এলো না রে? হ্যাঁ, তার কি আর সময় আছে গো এখন? তা আপনারা বড় ভালো গাইছেন গো, গলা ফিরে পেয়েছেন, আর কি ভিড় হচ্ছে সে তার গান শুনতে। বলি গলা ছেড়ে সুর টেনে গাইলে জ্যোতি কোটাল। হ্যাঁ, তা বামুন গায়ের চাষিবাসি সবাই করে দলাদলি, তাই দেখে রাজা ঘুমায়, পায়দাগুলো জায়গো মোদের পায়ে দলি। গান থামিয়ে সামনে বাবু মতন কাকে আসতে দেখে প্রশ্ন ছুড়ে দেয়, কোথায় যাবেন গো? গিরিজাপ্রসাদ ফিরে তাকান। বছর 24-25 বয়সে ছিমছাম চেহারার এক ছোকরা, চোখে চশমা, হাতে ঘড়ি। উত্তর না দিয়ে প্রশ্ন আসে, বনপলাশি এই পথে? হ্যাঁ গো বাবু,
কার বাড়িতে যাবেন? কোনো উত্তর না দিয়ে হনহন করে এগিয়ে যায় সে। গিরিজাপ্রসাদ তার দিকে তাকিয়ে থাকেন একদৃষ্টে। জুতো মজমজ করে বনপলাশির দিকে চলছে লোকটি। হঠাৎ গিরিজাপ্রসাদের সন্দেহ হয়, ওই হয়তো স্কুলের নতুন হেডমাস্টার। কে জানে। বুকের কোণে একটা খোঁচা লাগে। কত স্বপ্ন, কত আদর্শ নিয়ে একদিন মাস্টারি করতে গিয়েছিলেন, কত দীর্ঘ অভিজ্ঞতার পর হেডমাস্টার হয়েছিলেন। আর এখন এই বয়সে কি শিখেছে এরা? কতটুকু জানে ছেলেদের মন। এদিকে গাড়িটা ছুটতে শুরু করেছে পাকা সবান পেয়ে। জ্যোতি কোটালেও গান ধরেছে আবার। হ্যাঁ তা চোখের কাছে পাকা সরান, তবু সবাই খোঁজে অলিগলি। হ্যাঁ তা গরিব হয় গো আরও গরিব, ধনীরা হয় ধনীকে বলি। বলেই পাচন তুলে দূরের বলগা স্টেশনের দিকে দেখালে। তারপর বললে, ওই যে আগে ধান করে চিমনিতে ধোয়া ছাড়ছে। বলে নিজের মনে বলে উঠল, লাও গো মোড়লের পো, করে লাও, 2-4 দিন বয় তো লয়। গিরিজাপ্রসাদ কল্পনার চোখে ওই ছিমছাম চেহারার তরুণটি পাশে টিয়াকে দাঁড় করিয়ে নিজের মনে হাসছিলেন। জ্যোতি কোটালের কথায় তন্ময়তা ভেঙে গেল। আশ্চর্য, বংশীর সেই জ্বালাটা যেন সবার মধ্যে ছড়িয়ে পড়েছে, এই জ্যোতি কোটালের মধ্যেও। পাশাপাশি অবিনাশ ডাক্তারের কথা মনে পড়ে যায়। সান্ত্বনা পান, এখনও আছে। অবিনাশ ডাক্তারের মতো লোক আছে। বা রাইট আদায় করে না নিলে কে দেবে বলুন? দান তো নয়, ইট ইজ আওয়ার রাইট। গাড়িটা ততক্ষণে বাজে পড়া গাছটার কাছে বাস রাস্তার ধারে ঘেঁষে দাঁড়িয়েছে। দূর থেকে মোটর বাস আসছে, দেখতে পাচ্ছেন গিরিজাপ্রসাদ। পিছনে ধুলো উড়ছে। রাস্তার ধারে ধারে খোয়া পড়ে আছে রাশি রাশি কালো পাথরের টুকরো। রাস্তা মেরামত হবে। তারও ধারে ধারে বাবুরি, বনতুলসী, বনকুলের ঝোপ, আকন্দের ঝোপ। মোটর বাসটা এসে দাঁড়াতেই জ্যোতি কোটাল আর নলে বাউরি বাসের মাথায় মালপত্র তুলে দিতে গেল। সেদিকে তাকিয়ে দেখছিলেন গিরিজাপ্রসাদ, মালপত্র ঠিকঠাক করে তালা হচ্ছে কি না। হঠাৎ ড্রাইভারের আসন থেকে লোকটা নেমে এলো। পরনে নীল রঙের ফুল প্যান্ট, গলায় একটা রঙিন সিল্কের রুমাল। এগিয়ে এসে সে হঠাৎ বলল, গড় ওই গো রায়জাটা। বলে গিরিজাপ্রসাদের পায়ে হাত দিয়ে প্রণাম করলে। গিরিজাপ্রসাদ প্রথমটা চিনতে পারেননি। চিনতে পেরে বিস্ময়ে তাকালেন তার মুখের দিকে। উদাস? বিনয় ঘাড় নেড়ে আসলো উদাস। তারপর ঠিক তার পিছনে আসনের খাঁচাটির মধ্যে তুলে দিল সবাইকে। ফার্স্ট ক্লাসে বসুন গো আপনারা। গিরিজাপ্রসাদ নিভানুনি ও কমলাকে ফার্স্ট ক্লাসের খাঁচাটায় বসাতে পেরে যেন খুব খুশি হয়েছে উদাস। চিরকাল তাদের কাছ থেকে শুধু চেয়ে এসছে, আজ প্রথম যেন তাদের একজনকে কিছু দিতে পেরে কিছুটা অহংকার বোধ করছে সে। মোটর বাস ধুলো উড়িয়ে আবার ছুটতে শুরু করেছে। বাজে পোড়া গাছটা, সাঁওতাল পাড়া, বনপলাশির আঁকাবাঁকা মেঠো পথ সব একে একে মিলিয়ে যাচ্ছে। গিরিজাপ্রসাদ তখনও তন্ময় হয়ে কি ভাবছেন যেন। ভাবছেন হয়তো বংশীর ছেলে উদাস, সেই উদাস যে কিনা প্রথম দিন তার কাছ থেকে হ্যাজাক কেনার টাকা নিতে এসে রায়জেঠা বলে ডাকতে চায়নি, পা ছুঁয়ে প্রণাম করতে চায়নি, শুধু সাইকেলের ঘন্টি বাজিয়ে ডেকেছিল তাকে। কাঁধে চুল ঝাঁকিয়ে চলে গিয়েছিল টাকা কটা নিয়েই। আজ ড্রাইভারের চাকরির মধ্যে ও নিশ্চয়ই কোনো সার্থকতা পেয়েছে জীবনের, নিজের হীনতা ভুলতে পেরেছে। তা না হলে পা ছুঁয়ে গড় করলে কেন? কিংবা অন্য কিছু হয়তো ভাবছিলেন গিরিজাপ্রসাদ। পেছনে পেছনে আসছে বৃত্তাকারে বেঁকে যাওয়া রেলের লাইন, ছোট লাইন। আর একটু পরেই দৈত্যের মতো পা ফেলে ফেলে এগিয়ে আসবে ডিভিসির ইলেকট্রিকের থামগুলো। মনে হবে রনফা ফেলে সেগুলো এগিয়ে চলেছে শহরের দিকে। নিভানুনি বসে আছেন চুপচাপ। কমলা জানালায় মুখ রেখে তাকিয়ে আছে বাইরের দিকে। গিরিজাপ্রসাদও নির্বাক। গিরিজাপ্রসাদের ইচ্ছে হচ্ছিল পদ্মর কথা জিজ্ঞেস করেন উদাসকে, পারলেন না, সংকোচ বোধ করলেন। জিজ্ঞেস করলেও কি উত্তর দেবে উদাস? সব প্রশ্নের কি উত্তর মেলে জীবনে? আপনা থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো গিরিজাপ্রসাদের বুক নিংড়ে। পিছন ফিরে তাকালেন গিরিজাপ্রসাদ। দূরে এতক্ষণ বনপলাশির তালগাছের সারি মাথা তুলে দাঁড়িয়েছিল। খড়ি নদীর আঁকাবাঁকা রেখাটা এক একবার দেখা দিচ্ছিল। ওই বাঘটার পাড়েই ছিল গোসাই দিদির কুঞ্জ। বৃষ্টির জলে ধুয়ে ধুয়ে সেটা মাটিতে মিশে গেছে। সে আঁকাবাঁকা মেঠো পথ, যে পথ দিয়ে পালকি চেপে কোঙারদের মেয়েটা শ্বশুরবাড়ি গিয়েছিল, গায়ে লাল বেনারসি, সিঁথিতে সিঁদুর, গায়ে কপালে চন্দলের টিপ, আবার ফিরে এসেছিল। সেই পথ, বনপলাশির মেটে বাড়ির খড়ের চাল,
সব দেখা দিচ্ছিল মাঝে মাঝে। এখন সব সব মুছে গেছে চোখের সামনে থেকে। কালো কারে বাঁধা পকেট ঘড়িটা বের করে আবার একবার সময় দেখলেন গিরিজাপ্রসাদ। সময়ের রাজ্যে প্রবেশ করলেন। বন্ধুরা, রমাপদ চৌধুরীর লেখা এই বনপলাশী উপন্যাসটি শেষ করলাম। আপনারা কমেন্ট করে জানাবেন উপন্যাসটি আপনাদের কেমন লাগলো। কোনো চরিত্র সম্বন্ধে যদি কোনো বিশেষ কমেন্ট করার থাকে সেটাও জানাবেন। অনেক ধন্যবাদ এত ধৈর্য ধরে উপন্যাসটা শোনার জন্য।